মুক্ত করতে হবে। আলুর সব মানে দুইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ রোগ, তার মধ্যে একটা রোগ হলো কি আপনার এই মাটিতে যে ব্যাকটেরিয়াল উইল্ট রয়ে গেছে, এই ব্যাকটেরিয়াল উইল্টটা কিন্তু আলুর জন্য একটা মারাত্মক ক্ষতি করে। এবং এই ব্যাকটেরিয়াল উইল্টের কারণে কিন্তু রাশিয়াতে আমাদের আলু রপ্তানি বন্ধ হয়ে গেছিল, আপনারা হয়তো অনেকেই জানেন। আহ, এই গত বছর আমাদের এই আবার এটা রপ্তানিটা চালু হয়েছে। এই এমবার্গো ওরা দিয়েছিল আমাদেরকে এই ব্যাকটেরিয়াল উইল্টের কারণে। তো বাংলাদেশের জমিতে এই ব্যাকটেরিয়াল উইল্টের জীবাণুটা অনেক জায়গায় আছে, বাংলাদেশের অনেক জায়গায় আছে। তো এইটা কিন্তু খুবই মারাত্মক একটা রোগ বাংলাদেশের প্রেক্ষাপটে। তো এই উইল্টের জীবাণুটা ধ্বংস করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে যে এই এই যে এখন যে বৃষ্টিটা হচ্ছে, এখন কিন্তু অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে, অনেক জায়গায় কিন্তু বৃষ্টি থেমে গেছে। তো এই যে শেষ বৃষ্টিটা, এই সময়টা যদি আমরা ব্লিচিং পাউডার দিয়ে দিতে পারি পার একরে, অর্থাৎ 100 শতক জমিতে 15 কেজি পরিমাণ। আপনারা বুঝতে পারছেন কিনা, 100 কেজি জমি, 100 একর মানে 100 শতাংশ জমিতে 15 কেজি ব্লিচিং পাউডার, স্টেবল ব্লিচিং পাউডার যেটা, সেই ব্লিচিং পাউডারটা যদি আমরা এই শেষ চাষের সময়, অর্থাৎ এই যে বৃষ্টিটা হচ্ছে, এই বৃষ্টিটার বৃষ্টি হওয়ার পরে যে চিপচিপা পানি থাকে, এই পানির মধ্যে আমরা এই ব্লিচিং পাউডারটা ছিটিয়ে দিব এবং সঙ্গে সঙ্গে আমরা চাষ দিয়ে দিব। চাষ দিয়ে দিলে হবে কি, এটা আমাদের এই জমিটা ডিজিজ ফ্রি হবে, অর্থাৎ এই ব্যাকটেরিয়ার উইল্ট মুক্ত হবে। একদম 100% মুক্ত হবে না, কিন্তু তারপরও কিছু হয়তো বা কিছু থেকে যেতে পারে। কিন্তু এইটা জমিটা শোধন করাটা খুবই জরুরি। আর এই সময় যদি আপনাদের জমিতে ধান থাকে, তাহলে আমি বলবো যে জমিতে ধান লাগানোর আগে, অর্থাৎ ধান লাগানোর আগে যখন নাকি আপনার জমিটা কাদাকরণ করবেন, তখন এই ব্লিচিং পাউডারটা অবশ্যই দিতে হবে। এটা যদি না দেন তাহলে কিন্তু পরবর্তীতে যখন নাকি রোগের আক্রমণ হবে আপনার জমিতে, ব্যাকটেরিয়াল উইল্ট হবে, তখন আর আসলে কিছুই করার থাকবে না। তখন মানুষ সাধারণত, বাংলাদেশের মানুষের টেন্ডেন্সি হলো যে জমিতে যখন নাকি কোনো একটা রোগ আসে, তারপর আমরা চিন্তা করি যে আসলে ডাক্তার কোথায় পাবো। তখন ডাক্তার খুঁজে কোনো লাভ হবে না। ডাক্তার সেই কাজটা করতে হবে। অর্থাৎ আলু প্রোডাকশন করতে গেলে আপনাকে রোগ হওয়ার আগে সবকিছু করতে হবে। রোগ হওয়ার পরে আসলে তেমন করার কিছু থাকে না। তাতে করে মানে ক্ষতিটা অনেক বেশি হয়ে যায়। যেমন ধানের জমিতে কোনো একটা রোগ আসলে পরে, সেই জমিতে যদি আপনার এই কোনো স্প্রে করে দেন, কিংবা অন্য কোনো ফসলে কোনো রোগ আসলে পরে সেইটার যদি স্প্রে করে দেন বা অন্য কোনো ওষুধ দিয়ে দেন, তাহলে কিন্তু অনেকটা কভার করা যায়। কিন্তু এই আলু ক্রপটা অনেকটা সেন্সিটিভ ক্রপ। এটা আহ, একদম কি বলে কচি, একদম এটাকে কি বলে খুব সফট একটা ক্রপ। এই ক্রপটা যদি আপনার কোনো কারণে এফেক্টেড হয় যে কোনো ডিজিজ দ্বারা, তাহলে কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে যায়, সেক্ষেত্রে ক্ষতিটা অনেক বেশি হয়ে যায়। এই জন্য আমাদেরকে প্রিভেনশন করতে হবে, অর্থাৎ রোগ হওয়ার আগে আমাদেরকে এগুলা করতে হবে। তো এই ব্লিচিং পাউডারটা দিলে পরে ব্যাকটেরিয়াল উইল্টার জীবাণুগুলা মুক্ত হয়ে যাবে। আর এই কাজটা করার জন্য আপনাকে বেছে নিতে হবে অবশ্যই ধানের আগে, আপনাকে যখন কাদাকরণ করবেন তখন করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা ব্লিচিং পাউডার যখন কোন ব্লিচিং পাউডার দিয়ে আমরা সাধারণত এই জামা কাপড় পরিষ্কার করে থাকি, বা এই জামা কাপড়ের মধ্যে যখন নাকি আপনি ব্লিচিং পাউডার দিয়ে রাখেন, যদি একটা শুকনা জামা কাপড়ের মধ্যে ব্লিচিং পাউডার দিয়ে রাখেন, তখন কিন্তু ব্লিচিং পাউডার কোনো কাজ করবে না। সেক্ষেত্রে আমরা কি করতে হবে, সেই ব্লিচিং পাউডারের সাথে কিন্তু অবশ্যই পানি দিতে হবে। পানি না দিলে কিন্তু আপনার ব্লিচিং পাউডার কাজ করবে না। আবার যদি পানি দিয়ে অনেকক্ষণ রেখে দেন, তাহলে কিন্তু ব্লিচিং পাউডার অ্যাকশন শেষ হয়ে যাবে। এই জন্য আপনাকে কি করতে হবে, একদম চিপচিপে মাটিতে যখন নাকি চিপচিপে পানি থাকবে, তখন ব্লিচিং পাউডারটা দেওয়ার সঙ্গে সঙ্গে চাষ দিয়ে দিতে হবে, যাতে করে ওই ব্লিচিং পাউডারের যে অ্যাকশনটা সেটা যেন মাটির গভীর পর্যন্ত যায়। সেই গভীর পর্যন্ত যদি না দিতে পারেন, তাহলে কিন্তু ব্লিচিং পাউডার কাজ করবে না। আবার একটা বিষয় হচ্ছে যে ব্লিচিং পাউডার, খোলা ব্লিচিং পাউডার বাজারে পাওয়া যায়, সেই ব্লিচিং পাউডারটা আপনারা ব্যবহার করবেন না। তো আমি আপনাদেরকে এই স্লাইডের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কোন ধরনের ব্লিচিং পাউডার গুলো ব্যবহার করবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তবে বাজারের সবচেয়ে ভালো ব্র্যান্ডেড ব্লিচিং পাউডার হচ্ছে গিয়ে টিনের কৌটার মধ্যে পাওয়া যায় বা একদম আবদ্ধ অবস্থায় পাওয়া যায়। এটা যদি কোনো কারণে বাতাস ভিতরে ঢুকে যায়, তাহলে কিন্তু ব্লিচিং পাউডার অ্যাকশনটা থাকে না, সেক্ষেত্রে ওগুলা দিয়ে কোনো লাভ হয় না। অনেক ক্ষেত্রে আমি দেখছি যে আমাদের চাষিরা বলে যে হ্যাঁ ব্লিচিং পাউডার স্যার দিয়েছি তো, কিন্তু তারপরে দেখতেছি তার জমিতে এই ব্যাকটেরিয়াল উইটের জীবাণুটা রয়ে গেছে। কিন্তু সেক্ষেত্রে ওই ব্লিচিং পাউডারটা ভালো না হওয়ার কারণে, কোয়ালিটি সম্পন্ন না হওয়ার কারণে কিন্তু এই জিনিসটা হয়ে থাকে। তো আপনাদেরকে আমি কিন্তু আলু প্রোডাকশন এখন কিন্তু শুরুই করি নাই। আমি কিন্তু আলু প্রোডাকশনের আগের যে এটা সেগুলো কিন্তু আপনাদেরকে বলতেছি। তো এই কাজটা অবশ্যই করতে হবে। এই ব্লিচিং পাউডার দেওয়াটা শুধুমাত্র এই আপনার আলুর জমির জন্য তা কিন্তু নয়,
আপনার ধানের জমি কিংবা যে কোনো ফসলের করার ক্ষেত্রে যে আপনার সয়েলের যে রোগগুলা রয়ে গেছে সেই রোগগুলা মুক্ত থাকার জন্য এই ব্লিচিং পাউডারটা জরুরি। তো এরপরে তো প্ল্যান যখন নিয়েছেন যে আপনি আলু চাষ করবেন, সেক্ষেত্রে এই সময়টাতে এই কাজটা করবেন। আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আগাম জমিতে, আগাম যদি আপনারা এই আলু চাষ করতে চান, তাহলে আমি বলবো যে বর্তমান বাংলাদেশে অনেকগুলা জাত রয়ে গেছে আগাম রোপণের জন্য। তো সেই জাতগুলোর মধ্যে আমার দেখা মতে এ পর্যন্ত যে আমি এ পর্যন্ত যতগুলো জাত রয়ে গেছে, আমি ওই গত বছরও আমি প্রায় 20টা ভ্যারাইটি একসাথে আমি চাষ করে দেখছি এবং বিভিন্ন টাইমে আমি চাষ করে দেখছি যে এগুলোর মধ্যে আগাম হিসাবে সানশাইন জাতটা আমার কাছে সবচেয়ে ভালো মনে হয়েছে। যদিও বিএডিসি জাত, আপনারা হয়তো অনেকে বলবেন যে আপনি বিএডিসি তে চাকরি করেন হয়তো বা এই জন্য সানশাইন আপনাদের জাতটার কথা বলতেছেন, কিন্তু তা তা না। আমি নিজে বিভিন্ন জাত, বাংলাদেশের যতগুলো জাত আছে সবগুলো জাতকে আমি আহ তুলনামূলক এটাকে অ্যানালিসিস করার চেষ্টা করেছি। তার মধ্যে আমি দেখছি যে সানশাইন জাতটা আগাম জাত হিসেবে সবচেয়ে ভালো। এছাড়া অন্যান্য জাতও রয়ে গেছে, যেমন 7447, তারপর আরো অন্যান্য জাত রয়ে গেছে, সেগুলো আপনারা চাষ করতে পারেন। তবে এই সানশাইন জাতটা আপনারা আগাম চাষ করতে পারেন। সেই ক্ষেত্রে এই সানশাইন জাত সম্পর্কে আরেকটু বলি আপনাদেরকে, সেটা হচ্ছে যে আগাম করবেন, কখন আগাম করবেন। হ্যাঁ, তো এটা কি একটা 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 কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেকে এই যে এখন বিভিন্ন জায়গা থেকে আমাকে ফোন দেয় যে স্যার, এই আলু করব, কবে লাগাবো, এখনই লাগাই দিই। তা আমি তাদেরকে বলবো যে আপনি কখন লাগাবেন, লাগানোটা নির্ভর করবে আপনার এলাকায় শীত কখন পড়ে। আলুর গাছের বয়স যখন 40 থেকে 45 দিন, অর্থাৎ 45 দিন বয়স যখন হবে, তখন এই স্টুডেন্টটা বের হওয়া শুরু করে। তো এই স্টুডেন্টটা যখন বের হওয়া শুরু করে, তখন কিন্তু যদি শীত না পড়ে, তাহলে কিন্তু আলু মানে সেই স্টুডেন্টটা ই হবে না, আলুর ফরমেশনটা ঠিক ঠিক মতো হবে না। তো আপনার এলাকায় কোন সময়ে শীত পড়ে সেটা আপনি ভালো জানেন। তো সেই ক্ষেত্রে আপনার গাছের বয়স যখন 45 দিন হবে, তখন অবশ্যই টেম্পারেচার 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে থাকা লাগবে, তবেই আলুর ফরমেশনটা ভালো হবে। তো সেই ক্ষেত্রে আপনার এলাকায় 40 দিন বয়সে যদি আপনি অক্টোবরে লাগান, তো অক্টোবরে যদি লাগান সেক্ষেত্রে তো আগাম হবেই সেটা। মানে 1.5 মাসে নভেম্বর 15 তারিখে তো শীত ভালো মতোই পড়ে যায়। যদি আপনি সেপ্টেম্বরে লাগাইতে চান, সেক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে যে সেপ্টেম্বরে যদি আপনি 20 তারিখে লাগান, তাহলে 45 দিন বয়স হইতে কোন মাসে যায়। তো সেই মাসের মনে করেন যে ইয়ার সেপ্টেম্বরের 15 তারিখে লাগানোর চিন্তা করলেন। এই সেপ্টেম্বরের 15 তারিখে লাগানোর চিন্তা করলে তাহলে 1.5 মাস, তাহলে হলো সেপ্টেম্বর গেল, অক্টোবর শেষ, অর্থাৎ নভেম্বরের 1 তারিখে। তাই নভেম্বরের 1 তারিখে হলো আপনার 45 দিন হবে। তাই 45 দিন হইলে পরে সেই নভেম্বরের 1 তারিখে আপনার এলাকায় শীত পড়ে কিনা। যদি শীত পড়ে থাকে, তাহলে আলু ফরমেশন হবে। আলু আপনার এই আলুটা আপনি তাহলে সেপ্টেম্বরের 15 তারিখে লাগাইতে পারবেন। আর যদি দেখেন যে না, আপনার নভেম্বরের ফার্স্ট উইকে আপনার পড়তেছে না, শীত পড়তেছে না, সেক্ষেত্রে আরো কয়েকদিন পরে লাগাইতে পারেন। সেক্ষেত্রে যদি আপনি সেপ্টেম্বরের 15 তারিখে যদি আপনার এলাকায় যদি আলু লাগাইতে পারেন, সেক্ষেত্রে আপনার সানশাইনটা সাধারণত 60 থেকে 65 দিন, 65 দিন বয়সে আপনি আলুটা হারভেস্ট করতে পারবেন। অর্থাৎ সেটা সেপ্টেম্বরের 15 তারিখে যদি লাগান, তাহলে আপনার 65 দিন, অর্থাৎ নভেম্বরের 20 তারিখে কিন্তু আপনি আলু হারভেস্ট করতে পারতেছেন। তাহলে নভেম্বরের 20 তারিখে যদি আপনি আলুটা হারভেস্ট করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বাজার মূল্যটা অনেক বেশি পাবে। নতুন আলু হিসাবে তখন আলুর মূল্য কিন্তু অনেক বেশি পাবে। এবং নভেম্বরের 20 তারিখের মধ্যে উঠিয়ে আবার যদি ডিসেম্বরের ফার্স্ট উইকে আবার আবার আলু লাগাইতে চান, সেটাও কিন্তু লাগাইতে পারবেন। এবং সে তারপরেও ডিসেম্বরের 5-7 তারিখে বা 15 তারিখেও যদি এই এই সানশাইন আলুটা আবার লাগান, তাহলে কিন্তু সেটা ফেব্রুয়ারির দিকে কিন্তু আবার ফলন এসে যাবে। অর্থাৎ 1 বছরে কিন্তু আপনি 2বার আলু চাষ করতে পারবেন এই সানশাইন আলু দিয়ে। সেই জন্য বললাম যে সানশাইন জাতটা এইটা যেহেতু 60 বা 65 দিনের মধ্যে ভালো ফলন এসে যাচ্ছে, সেক্ষেত্রে 2বার আপনি চাষ করতে পারবেন, একবার আগাম আর একবার রেগুলার। পরে আমি কি আলু প্রোডাকশনের চলে যাব নাকি আরো এই যে আলোচনা করলাম এর মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা কারো? একটু প্রশ্ন নেই। স্যার, আমার এলাকায় এই বোনা আমনের পরবর্তী সময়ে হচ্ছে আলু করে।
জি জি। মানে বুনো আমন ধান হয়তো বা অনেক সময় পানির কারণে ধরেন সোনাঝুরি মানে স্থানীয় যে জাতগুলা লং টার্ম ভ্যারাইটি গুলা, তো সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ওই সময় হইলে ওনারা যদি গাছে মানে পানির কারণে যদি পানি বেশি হয় বা কোনো কারণে পানি হয় তাহলে বুনো আমনের ধান হয়, না হলে সেই ক্ষেত্রে ওনারা ওই নভেম্বর সময়ে কেটে ফেলে যে ধানটা করে, মানে সরি আলুটা করে। তো সেই ক্ষেত্রে স্যার ওই স্টেবল ব্লিচিং পাউডারের ব্যাপারটা যদি আবার একটু বলতেন এই এই হ্যাঁ, আমি বুঝতে পারছি, আপনার প্রশ্ন বুঝতে পারছি। তো এক্ষেত্রে আহ, আপনাদের অনেকে আছে যে আলু চাষ করতে গেলে, এই যে আমি আপনাদের বললাম যে প্রি প্ল্যান নিতে হবে। প্রি প্ল্যানের ক্ষেত্রে অনেকে আছে যে ধান করতে চায়, অনেকে ধানটা বাদ দিতে চায় না। সেক্ষেত্রে আমি তাদেরকে বলবো যে আপনারা আসলে আলু চাষে লাভবান হইতে চাইলে, যদি আপনি কমার্শিয়াল আলু করতে চান, তাহলে আপনি আমনটা বাদ দিতে হবে। হুম। আমনটা বাদ দিতে হবে, অথবা আমন যদি করতে চান তাহলে শর্ট ডিউরেশনের যে সমস্ত আমন রয়ে গেছে, যেমন বিনা 17 রয়ে গেছে, তিয়াত্তর রয়ে গেছে, তো এই ধরনের যেটা শর্ট ডিউরেশনের যে সমস্ত আমন রয়ে গেছে সেগুলো চাষ করতে পারেন, অথবা আমনটা বাদ দিতে পারেন, আপনারা আউট চাষ করতে পারেন। সেক্ষেত্রে আমনটা বাদ দিলেও আমি ক্যালকুলেট, হ্যাঁ আমি নিজে এটাকে চাষ করে দেখেছি যে আসলে এই আমনটা বাদ দিলেও, যে আমনটা বাদ দিলে পরে যে পরিমাণ আমি ক্ষতিগ্রস্ত, চাষি ক্ষতিগ্রস্ত হয়, সেটা আলু দিয়ে পুষিয়ে নেওয়া যায়। কারণ হচ্ছে যে সেক্ষেত্রে আগাম আলু করা যায়, আগাম আলু করলে পরে যে প্রোডাকশনটা যে পরিমাণ বৃদ্ধি পায়, সেই বৃদ্ধিটা কিন্তু অন্য একটা ফসল যদি আমি বাদ দিয়ে দিই, আমনটা যদি বাদ দিয়ে দিই, তাহলেও কিন্তু ওই ফসলটা যে ক্ষতিটা পুষিয়েও আরো লাভ হয়। এটা আমি নিজে অ্যানালিসিস করে দেখেছি, এবং আমি এটাকে গবেষণা করে দেখেছি আমি। তো এই জন্য আমি বলবো যে আপনারা আমনটা যদি পারেন বাদ দিবেন, অথবা যদি আমন করতে চান তাহলে শর্ট ডিউরেশনের আমনটা করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের ব্লিচিং পাউডার যে বিষয়টা বললেন, যে অনেকেই এই যে আলু চাষ করে, এই বুনা আমন চাষ করে শেষে দেখা যায় যে স্ক্যাবের পরিমাণটা বেড়ে যায়। হ্যাঁ, স্ক্যাবের পরিমাণটা এই বুনা আমন করার কারণে বেড়ে যায় না, এটা অন্য কারণে বেড়ে যায়, সেটা আমি ব্যাখ্যা আপনাদের দিচ্ছি। সেটা হচ্ছে যে আগাম যে আমন ধানটা, সেটা করতে বললাম, অথবা আমনটা বাদ দিতে বললাম। কি কারণে বাদ দিতে বললাম? কারণটা হলো যে আপনারা যখন নাকি আলু করবেন, এই আলু চাষ করার আগে, বোনার আগে, এই জমিটা খুব ভালো মতো শুকিয়ে নিতে হয়। খুব ভালো মতো শুকিয়ে নিতে হয়। ভালো মতো যদি একবার না শুকিয়ে এটাকে আলু রোপণ করা হয়, তাহলে কিন্তু এই জমিতে স্ক্যাবের পরিমাণ অনেক বেড়ে যায়। শুধু স্ক্যাব বেড়ে যায় না, এর সাথে অন্যান্য যে পুষ্টি উপাদান রয়ে গেছে, সেই পুষ্টি উপাদানগুলো গাছগুলো গ্রহণ করতে পারে না। যেমন ধরেন যে আপনাকে সমস্ত মানে খুব সুন্দর সুন্দর খাবার দেওয়া হলো, অনেক দামি দামি খাবার দেওয়া হলো, কিন্তু আপনার খাবারের প্লেটের পাশে একটা আবর্জনা দিয়ে দেওয়া হলো। তো আপনি কিন্তু খেতে পারবেন না, কারণ হচ্ছে যে আপনার সেই পরিবেশটা নাই। তো গাছের একই অবস্থা, যে গাছকে আপনি খুব ভালো ভালো খাবার আপনি দিয়েছেন, ওর যথেষ্ট পরিমাণ সার দিয়েছেন, পুষ্টি উপাদান যা কিছু আছে সব দিয়েছেন, কিন্তু আপনার সেই পরিবেশটা সে পায় নাই। কেন পায় নাই? কারণ আমন করার পরে যে জমিটা ভালো মতো আপনি না শুকাইয়া আপনি বীজ রোপণ করে দিয়েছেন, এবং সেখানে যে যথেষ্ট পরিমাণ সার দেওয়া সত্ত্বেও সেই সারটা অ্যাভেলেবল ফর্মে আসতেছে না। অ্যাভেলেবল ফর্মে আসতে সে সময় নিচ্ছে, যার ফলে গাছ যথেষ্ট পুষ্টি উপাদান না পাওয়ার ফলে গাছের বৃদ্ধি তো হবেই না। অন্যান্য পুষ্টি উপাদান না পাওয়ার ফলে আলুর ক্ষেত্রে, আলু আপনাদেরকে প্রথমেই বলছি যে একটা খুবই সেন্সিটিভ ক্রপ। এটাকে কোনো একটা পুষ্টি উপাদান যখন যেটা তার দরকার, সেটা যদি ওই সময় না পায়, তখন তার ওই টাইমে ওই পুষ্টি উপাদানটাই লাগবে। ওটা না পাইলে পর তার গ্রোথ হ্যাম্পার হয়ে যাবে। কারণ কি? কারণটা হলো যে আপনি একটা খেয়াল করেন যে আমার এই সানশাইন জাতটা মাত্র 65 দিনে ফলন হয়ে যায়। 65 দিনের মধ্যে আপনার মোটামুটি 30 দিন চলে যায় আপনার একদম গাছ ছোট অবস্থায়, একদম ছোট অবস্থায়। মোটামুটি বড় হয়ে যায় 40 দিনের মধ্যে, মোটামুটি বড় হয়ে যায় 40 থেকে আপনার 60 দিন বা 65 দিন। এই মাত্র 20 থেকে 25 দিনের মধ্যে সে কিন্তু সমস্ত ফলন মানে ফলে ফেলে সে গাছের বৃদ্ধিও হয়। তার রোড ফরমেশন বলেন, বলেন সবকিছু কিন্তু এই 40 থেকে 60 বা 65 দিনের মধ্যে হয়ে যায়, অর্থাৎ 20 থেকে 25 দিনের মধ্যে। এর এই এই 20 থেকে 25 দিনের মধ্যে এর সমস্ত কিছু হয়। তো এই সময়ের মধ্যে যদি কোনো একটা পুষ্টি উপাদান 2 দিনও গ্যাপ যায়, যে 2 দিন পরে দিতেছি তাকে,
তাহলে কিন্তু তার গ্রোথটা হ্যাম্পার হয়ে যাবে। দেখা গেলো যে তার নাইট্রোজেন দিচ্ছেন না, নাইট্রোজেনের ফলে সে এই কি বলে পটাশিয়াম সে গ্রহণ করতে পারছে না, পটাশিয়ামের অবশ্যই ম্যাঙ্গানিজ গ্রহণ করতে পারতেছে না। এরকম একটা উপাদানের জন্য আরেকটা উপাদান সে গ্রহণ করতে পারতেছে না, এবং তার যে একটা সাইকেল, সেই সাইকেলটা ফুলফিল করতে পারছেন। যখন তাকে একটা গ্যাপ তৈরি করে দিতেছেন, পরবর্তীতে আপনি যতই তাকে খাবার দেন, সে কিন্তু ওই গ্যাপটা আর ফুলফিল করতে পারতেছে না। এই জন্য আপনার ওই যে আপনার বলেন যে স্ক্যাব হয়, কিংবা কি বলে আলু ডিফর্ম হয়ে যায়, এই যে এই কাজগুলো কিন্তু আপনার এই যে লেট প্লান্টেশনের কারণে এটা একটা হতো, এটা হয়ে থাকে। আরেকটা লেট প্লান্টেশনের কারণে আরেকটা জিনিস ক্ষতি হয়, বড় ধরনের ক্ষতি হয়, সেটা হচ্ছে যে যদি আপনার লেট প্লান্টেশন, অনেকে দেখা যায় যে ডিসেম্বরের শেষে যে আলু রোপণ করে কিংবা জানুয়ারিতে যে আলু রোপণ করে, এক্ষেত্রে কয়েকটা ক্ষতি আছে। কয়েকটা ক্ষতির মধ্যে হলো যে যদি আপনার আমরা আমাদের আলু করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট টাইমটা হচ্ছে আপনার নভেম্বরের মাঝামাঝি সময়, অর্থাৎ 10 থেকে 25 তারিখের মধ্যে, নভেম্বরের বা প্রথম সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহ পর্যন্ত, এটা হচ্ছে গিয়ে আলু রোপণের অ্যাপ্রোপ্রিয়েট টাইম। মানে নর্মাল যে আলু করেন না, নর্মাল করার ক্ষেত্রে এটা হলো অ্যাপ্রোপ্রিয়েট টাইম। এই টাইমের মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট টাইমটা এই জন্যই বলি, কারণ হচ্ছে যে ডিসেম্বরের ফার্স্ট উইকে প্রতি বছরই দেখা যাচ্ছে যে একটা বৃষ্টি হওয়ার একটা প্রবণতা থেকে যায়। তো সেক্ষেত্রে যদি নভেম্বরের যদি ফার্স্ট উইকে আপনি রোপণ করেন, সেক্ষেত্রে ডিসেম্বরের ফার্স্ট উইকে যদি আপনার বৃষ্টি আসে, তাহলে কিন্তু গাছ অনেকটা বড় হয়ে যাবে। তখন যদি একটা বৃষ্টি আসে, সেটা কিন্তু একটা সেচের কাজ হয়ে যাবে। কিন্তু সেক্ষেত্রে যদি আপনার নভেম্বরের শেষ সপ্তাহে যে রোপণ করেন, কিংবা ডিসেম্বরের 1-2 তারিখে যদি আপনি আলু রোপণ করেন, তাহলে কিন্তু ডিসেম্বরের ফার্স্ট উইকে যদি বৃষ্টি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার আলুটা পচে যাবে। এবং যদি নাও পচে, অন্তত এই যে মাটিটা রয়েছে, মাটিটা একদম কম্প্যাক্ট হয়ে যাবে এবং গজিয়ে উঠবে না। অনেক বীজ পচে যাবে, কিছু বীজ গজিয়ে উঠবে না, গজাইতে সময় নেবে। এবং গজাইতে সময় নেবে মানে হচ্ছে গাছের বৃদ্ধি এখানেই থেমে গেল, এবং তার এই থেমে যাওয়াটা, এই যে গ্যাপটা, এই গ্যাপটা পূরণ হইতে মানে সহজে পূরণ হবে না। সেক্ষেত্রে একটা ফলনে একটা বিরাট ঘাটতি দেখা দেবে, এইটা একটা কারণ। আরেকটা হচ্ছে যে যদি লেটে রোপণ করেন, তাহলে আরেকটি বড় কারণ হচ্ছে, যদি মনে করেন যে আপনার ডিসেম্বরের শেষ সপ্তাহে আপনি যে রোপণ করতেছেন, কিংবা কেউ কেউ আছে যে জানুয়ারি তো গিয়েও কেউ কেউ আলু রোপণ করে থাকে, সেক্ষেত্রে হয় কি যে মনে করেন যে আপনি জানুয়ারি ফার্স্ট উইকে গিয়ে আপনি রোপণ করছেন, সেক্ষেত্রে আপনার ফেব্রুয়ারির ফার্স্ট উইকে অনেক সময় দেখা যায় যে দেশে শীত চলে যায়। আসলে আপনারা জানেন যে আলু আহ, একটু শীত প্রধান দেশের ফসল। তো শীত প্রধান দেশে আপনার নেদারল্যান্ডে বলেন যে সেখানে কিন্তু আলুর অনেক ফলন, বাংলাদেশের চেয়ে অন্তত কয়েক গুণ ফলন সেখানে দেয়। কেন দেয়? কারণ এখন ওখানে শীতটা অনেক লম্বা, কিন্তু বাংলাদেশে শীতটা অনেক খাটো। যার ফলে এই ফেব্রুয়ারিতে গিয়ে কিন্তু আমাদের শীত শেষ হয়ে যায়। সেক্ষেত্রে যদি আপনার জানুয়ারিতে গিয়ে যদি আপনি রোপণ করেন, ফেব্রুয়ারিতে যদি শীত শেষ হয়ে যায়, সেক্ষেত্রে গাছের রেসপিরেশন রেটটা বেড়ে যায়। অর্থাৎ যত গরম পড়বে, তত রেসপিরেশন রেট, অর্থাৎ শ্বসন প্রক্রিয়া, শ্বসন একটা হচ্ছে কি এটা একটা ক্যাটায়ন প্রক্রিয়া। আপনারা হয়তো অনেকে যারা সায়েন্সের স্টুডেন্ট আছে, তারা জানেন যে শ্বসন প্রক্রিয়া যখন ঘটে, তখন কিন্তু তার কিন্তু অনেকগুলা তার গ্লুকোজ তার ব্যয় করতে হয়। তাই সেই গ্লুকোজ যদি আমি ব্যয় করতে চাই, সে মনে করেন স্বাভাবিক প্রক্রিয়া, আমরা যখন নাকি আমাদের জীবনযাত্রা বহনের জন্য, যে আমার প্রতি মাসে আমার 50,000 টাকা আমার জীবনযাত্রার ব্যয়ের আমার খরচ, যখন নাকি আমার কোনো এক কারণে আমি একটা বাসায় একটা অ্যাক্সিডেন্ট হলো, কিংবা কোনো বাচ্চার অসুখ হলো, কিংবা কারো অসুখ বিসুখ হলো, তখন যদি আমার 1 মাসে আমার খরচ হয়ে যায় 1.5 লক্ষ টাকা, তখন এই বাড়তি খরচটা আমি কোথা থেকে নেব? বাড়তি খরচটা নিশ্চয়ই আমি আমার জমানো যে ব্যাংকে আমি জমাই রাখছিলাম, সেখান থেকে কিন্তু আমি খরচ করব। ঠিক একইভাবে গাছও একই কাজ করে। গাছের বাড়তি খাবারটা, অর্থাৎ পাতায় যে খাবারটা তৈরি হয়, সেই খাবারটা তারা তৈরি করে রাখে, জমিয়ে রাখে কোথায়? আলুর মধ্যে নিয়ে জমিয়ে রাখে। তো যখন নাকি এই রেসপিরেশন রেটটা বেড়ে যায়, অর্থাৎ গরম পড়ে যায়, তখন তার রেসপিরেশন রেটটা বেড়ে যাওয়ার, তার যে খাবার খরচের পরিমাণটা তার বেড়ে যাচ্ছে, খরচের পরিমাণ যখন বেড়ে যাবে, তখন কিন্তু তার এই যে স্টোরেজ যে করছিল আলুর মধ্যে, সেই স্টোরেজে কিন্তু সে এই এই খাবারটা সে ব্যয় করা শুরু করে দিবে। অর্থাৎ আলু থেকে উল্টা খাবার পাতার মধ্যে চলে যাবে। তো যখন নাকি উল্টা খাবার সে গাছ গ্রহণ করা শুরু করে দিবে, তখন কিন্তু আলু থেকে কিছু পরিমাণ খাবার ওখান থেকে বেরিয়ে আসে। তখন কিন্তু এটা ধরা পড়ে না। ধরা পড়ে কোন সময়? যখন নাকি এটা আলু থেকে যদি সত্যিকারেই বের হয়ে আসে, সেই ক্ষেত্রে দেখা যায় আলুর অনেকটা দেখবেন যে মাথা চুকা হয়ে গেছে,
অনেকটা মাথা চোকা হয়ে গেছে, কিংবা আলু এটা যদি স্টোরেজে রাখেন, স্টোরেজে রাখার পরে দেখবেন যে আলুর মাথাগুলা একটু চিপসে চিপসে গেছে এবং ভিতরে কালো হয়ে গেছে, কালো হয়ে যে এটা নষ্ট হয়ে যাচ্ছে। স্টোরেজে থাকলে এটা স্টোরেজে ঠিক মতো থাকতেছে না। এটা অনেকে হয়তো বা খেয়াল করছেন, অনেকে হয়তো খেয়াল করেন নাই, কিন্তু এটার কারণে কিন্তু হচ্ছে। অর্থাৎ লেটে রোপণ করলে কিন্তু আপনার বেশ কয়েকটা ক্ষতি হচ্ছে। একটা হচ্ছে কি আপনার ঠিক মতো সে নিউট্রিশন গুলা ঠিক মতো পাচ্ছে না, আরেকটা হচ্ছে বৃষ্টির অসুবিধা হচ্ছে, আরেকটা হচ্ছে যে এই যে স্টোরেজে যে এনে এই আলুগুলা পচে যাচ্ছে। তো এই কয়েকটা কারণে কিন্তু লেট এই হচ্ছে। এই জন্য আমি বলবো যে আপনারা যদি আলু করে লাভবান হতে চান, অবশ্যই এই প্রপার টাইমের মধ্যে লাগাইতে হবে, তা নাহলে কিন্তু আলু করলে ক্ষতিগ্রস্ত হবে। তা আমার এই যে আলোচনা করলাম এতক্ষণের মধ্যে, আপনাদের আর কোনো প্রশ্ন আছে কিনা? কেবল ব্লিচিং পাউডারটা আমি তো জমি মানে চাষের সময় দিব, এরপরে কয়দিন রাখতে হবে বা এর ভিতরে অন্য কোনো কার্যক্রম করতে পারবো কিনা বা করা যাবে কিনা এই ব্যাপারটা যদি। হ্যাঁ, হ্যাঁ, আমার ব্লিচিং পাউডারের বিষয়টা হয়তো বা আপনি খেয়াল করছেন কিনা, যে শেষ চাষের সময় অর্থাৎ আলু যখন রোপণ করবেন তার আগে ব্লিচিং পাউডার দেওয়া যাবে না, একদম না। অনেকেই বলে যে ব্লিচিং পাউডার দিবেন, কিন্তু আমি বলবো যে আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, আলুর রোপণের আগে ব্লিচিং পাউডার কখনোই দিবেন না। দিবেন কখন? এই যে এখন, এই যে এখন যে বৃষ্টি হচ্ছে, এই সময়টাতে আপনারা দিবেন, যখন কাদাকরণ করবেন। কাদাকরণ করা ছাড়া ব্লিচিং পাউডার দেওয়া যাবে না, একদম সোজা না। অথবা আপনার যে এর আগে যে আমন লাগাবেন কিংবা আউশ লাগাবেন আলু করার আগে, সেই সময় আপনারা ব্লিচিং পাউডারটা দিবেন। আমার কথা ক্লিয়ার কিনা? স্যার আমি জানতে চাচ্ছি হচ্ছে স্যার, সেটা হচ্ছে আমি আমার তো এখন আমার এইখানে নিচু জমি কুমিল্লার মেঘনা উপজেলা। জি, তো জি, সেখানে যে মানে যেই ইয়াটাতে আলুর ইয়াটা আছে বেশি, তো সেখানে হচ্ছে বোনা আমনের পরে ওনারা বোনা আমন অনেক সময় মানে আলুর মানে যখন সিজন শুরু হয়, বোনা আমনে হইলে হইলো না হইলে নাই ওনারা উঠিয়ে এর পরবর্তীতে ওনারা আলু রোপণ করে। তো সেই জি, ক্ষেত্রে স্যার মানে জমি তৈরির মানে আলু রোপণের কয়দিন আগে আমি ব্লিচিং পাউডারটা শেষ করে ওনারা তো ফাইনাল ফার্টিলাইজার অ্যাপ্লিকেশন করেছে লাস্ট চাষের এই সময়। যে তো আপনাকে সেই বললাম ক্ষেত্রে বুনা আমন করবেন, বুনা আমন করার আগে ব্লিচিং পাউডার দিবেন, বুনা আমন করার হ্যাঁ, পরে না। এখন তো স্যার ওই ইয়াটা চলে গেছে, এখন এখন হ্যাঁ, ইনিশিয়াল কি এই করা এই যায়? বছর এই জন্য আমি বললাম যে যেটা নর্মাল নিয়ম, ঠিক আছে, নিয়মটা যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আলু করে আপনি লাভবান হবেন। আর নিয়মটা যতই ব্যতিক্রম করবেন ততই কিন্তু আপনার গ্রেডেশন কমে গেল, আপনার কিন্তু মার্ক কমে গেল, সেক্ষেত্রে কিন্তু আপনার আলু করে লাভবান হওয়ার সম্ভাবনা কমে গেল। আপনার পরবর্তীতে যদি এই যে এখন বলতেছেন যে কি বলে সেই সময়টা তো চলে গেছে, সেইটা হলো আগে করা দরকার ছিল, কিন্তু আগে করা যদি না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই ব্যাকটেরিয়াল উইল্টের জীবাণু কিন্তু আপনার থেকেই যাবে। সেক্ষেত্রে কিন্তু এই লসটা আপনাকে মেনে নিতে হবে। তখন বলবেন যে স্যার এখন তো আলু গাছ মরে যাচ্ছে, পচে যাচ্ছে, বা ঢলে পড়ে যাচ্ছে, তো এখন কি করব? তখন আসলে কিছু করার নাই, চেয়ে চেয়ে দেখবেন। আমার কথা বুঝতে পারছিল? তখন করার কিছুই থাকবে না। আর স্যার তার মানে কি হচ্ছে, 3 মাস আগেই স্টেবল ব্লিচিং পাউডার দিলে জমি শোধন হয়ে যাবে স্যার? হ্যাঁ, ব্লিচিং পাউডার তখন 3 মাস আগে বলেন বা 15 দিন আগে বলেন বা কিংবা 2 মাস আগে বলেন, সেই সময় ব্লিচিং পাউডারটা দিতে হবে। কারণ হচ্ছে যে তখন ব্লিচিং পাউডার দিলে পরে এই জিনিসটা শোধন হয়ে থাকবে, ঠিক আছে। এরপরও যে আপনার যে একদম ক্লিয়ার হয়ে যাবে তা কিন্তু না। এরপরও কিছু ব্যাকটেরিয়া উইল্টের ই থাকতে পারে। সেক্ষেত্রে আসলে আমরা এই যে একরে 15 কেজি করে আপনাদেরকে ব্লিচিং পাউডার দিতে বলি, তো এইটা দিলে পরে যে সবার জমিতে একই ডোজ বলতেছি, কিন্তু সবার জমিতে কি ব্যাকটেরিয়া উইল্টের জীবাণু সমান? তা কিন্তু না। এক্ষেত্রে আপনার জমিতে যদি এর আগের ফসল যদি আপনি দেখেন যে আপনার জমিতে ইয়ার ব্যাকটেরিয়া উইল্টের জীবাণুর আহ, পরিমাণ আগে বেশি ছিল, আগে আপনি টমেটো করছেন কিংবা সোলানেসিয়াস ক্রপ করছেন, সেই সমস্ত ক্রপ যদি করে থাকেন, আমি বলবো যে ব্লিচিং পাউডার পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন। কিংবা আপনার এই জমিতে যদি পানির পরিমাণ একটু বেশি থাকে বা থাকে, সেক্ষেত্রে ব্লিচিং পাউডার আরেকটু বাড়িয়ে দিলেও কোনো সমস্যা নাই। সেক্ষেত্রে ব্লিচিং পাউডার তখনই দিতে হবে। আপনি বলতেছেন 3 মাস আগে দিবেন, শোধন হয়ে যাবে, হ্যাঁ হয়ে যাবে। এরপরেও যদি আপনার এই ব্যাকটেরিয়া জীবাণু যদি দেখা যায় কোনো কারণে, একটা দুইটা যদি দেখা যায়, সেক্ষেত্রে ওই উইল্টের ই দেখা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার গাছটা তুলে ফেলবেন এবং সেই সাথে ওই মাটিটাও সরিয়ে ফেলবেন, একদম পলিথিনে ভইরা নিয়ে ওর দূরে ফেলে দিবেন। এবং ওই জায়গাটার মধ্যে ব্লিচিং পাউডার দিয়ে ওটার মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিবেন। সেক্ষেত্রে ওই জায়গাটা ব্লক করে দেবেন। অর্থাৎ ব্যাকটেরিয়াল উইল্টের এই জীবাণুটা অনেকটা ডায়রিয়ার মতো,
যে ডায়রিয়ার জীবাণুটা যদি আমাদের পানির মধ্যে যদি ছড়িয়ে দেয়, সেক্ষেত্রে ওই পানিটা যে যে কয়জন খাবে সেই কয়জনের মধ্যে কিন্তু এই ডায়রিয়ার রোগটা হবে। ঠিক ওটাও একই অবস্থা। ওই রোগটা দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই জায়গাটার মধ্যে একদম সিল করে ফেলতে হবে। ওই জায়গাটার মধ্যে যদি পানি দেওয়া হয়, ওইটা ডায়রিয়ার জীবাণুটা একদম ছড়িয়ে যাবে পুরা মাঠের মধ্যে, এবং সব গুলায় যেগুলা সুস্থ গাছ আছে সেগুলো মারা যাবে। এটা কিন্তু খুবই মারাত্মক আলুর ক্ষেত্রে। আমার কথা কি বোঝা গেছে কিনা? জি স্যার, বুঝতে পেরেছি। এখন স্যার একটা কথা হচ্ছে, স্যার বললেন যে আলুর জমি কাদা করার জন্য এই যে ব্লিচিং পাউডার, স্টেবল জি ব্লিচিং পাউডার দেওয়ার। জি জি। এখন আলুর জমি তো আমি নর্মালি দেখছি যে জর্জরা থাকে, শুকনা থাকে, মোটামুটি ডুবো অবস্থায় থাকে। এই জন্যই তো বললাম এখন 3 মাস আগে দিতে হবে। এখন বুঝতে পারছি। জি স্যার 3 আমার মাস আগে জমিতে এখন কেন খালি বললাম আছে। সেটা তো আপনার বুঝতে পারার কথা। স্যার আমার জমি এখন খালি আছে। জি, এখন আপনার জমি খালি আছে, সেক্ষেত্রে আপনার যখন যে বৃষ্টিটা হচ্ছে, এই বৃষ্টির মধ্যে চিপচিপে পানি যখন বেজে যাবে, পানিটা আটকে রাখবেন। পানিটা আটকে রেখে এখনই আপনি জি ব্লিচিং পাউডার দিয়ে ফেলেন। এবং ব্লিচিং পাউডার এই 3 মাস আগে দিতে বলে এই কারণে যে পরবর্তীতে জমিটা শুকাইতে হবে তো। এবং জমিটা যদি ঠিক মতো না শুকিয়ে যদি আপনি রোপণ করেন, তাহলে তো আমি এটার ব্যাখ্যাটা আপনাদের কিছুক্ষণ আগেই বললাম যে জমিটা ঠিক মতো না শুকিয়ে যদি আপনারা রোপণ করেন, সেক্ষেত্রে কিন্তু অনেক ধরনের সমস্যা হবে। আচ্ছা স্যার, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি আপনার স্যার ওই কাছে। তো আমাদের এদিকে হচ্ছে এখন আমি বিনের 17 লাগাইছি, এখানে আমার আমন মৌসুম, ব্লিচিং জি। পাউডারটা ইউজ করা হয় নাই, সেক্ষেত্রে আমি এখন আর করতে পারবো না। সেক্ষেত্রে অন্য কোনো রাসায়নিক বা অন্য কোনো কিছু দিয়ে আমি কি শোধনটা করতে পারবো কিনা, ম্যাক্সিমাম হয়তো এই প্রশ্নটাই জানতে চাচ্ছে যে যেহেতু ব্লিচিং পাউডার দিয়ে করতে পারি না, সেক্ষেত্রে অন্য কোনো ওয়ে আছে কিনা এখন। হ্যাঁ, সেক্ষেত্রে আরেকটা উপায় আছে। তো এটা একটু একটু ব্যয়বহুল হবে। সেটা আপনার ফিটকিরি আছে না, ফিটকিরি, এই হ্যাঁ। ফিটকিরিটা দিতে পারেন। ফিটকিরিটা কি বলে আলুর গায়ে ক্ষতি করে না, কিন্তু ওই আলুর রোপণের আগে যদি ব্লিচিং পাউডার দেন, সেটা আপনার আলুর মধ্যে এফেক্ট করার সম্ভাবনা আছে। যেহেতু আলু একটা সেন্সিটিভ ক্রপ, এটার মধ্যে ব্লিচিং পাউডার একটু গায়ে লাগলে এটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে ফিটকিরিটা আলু পচে যাওয়ার সম্ভাবনা থাকে না। ফিটকিরিটাও আবার এই ব্যাকটেরিয়া উল্টের জীবাণুটা ধ্বংস করতে সক্ষম। কিন্তু ওইটার ইয়ের মতো, ওই ব্লিচিং পাউডারের মতো অত পাওয়ারফুল না। ওটা যদি হয় অ্যালোপ্যাথিক ওষুধ, এটা হলো হোমিওপ্যাথিক ওষুধের মতো। এই যে ফিটকিরিটা দিতে পারেন, ফিটকিরিটা দিলে পরে আপনারা কিছুটা হলেও লাভবান মানে উপকৃত হবেন আর কি। আচ্ছা, ফিটকারিটার ডোজটা কেমন হবে পারি করে? ডোজটা আপনার এটা ওই একই ডোজে দিবেন, তবে কথা হচ্ছে যে এটা যত বেশি দিতে পারেন তত ভালো। এটা ক্ষতি নাই। ফিটকারি একটু তো বেশি দিতে পারলেও দিলেও ক্ষতি নাই। অনেক এই যে ব্যয়বহুল হয়ে যাবে। বললাম যে একরে 15 কেজি, এটা 15 কেজি দিতে পারেন। তবে যদি আপনি 30 কেজিও দেন, ক্ষতি হবে না। স্যার, দেওয়ার কয়দিন পরে লাগাবো স্যার আলুর বীজগুলা? 15 দিন? আপনার এই 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 যে কি বলে মাটি শোধনের যে সমস্ত উপাদানই আপনি দেন না কেন, এইটার থেকে আলু রোপণের ডিস্টেন্সটা যত বেশি হবে তত ভালো। মিনিমাম 15 দিন। এটা যদি 2 মাস হয় বা 3 মাস হয় তত ভালো। বোঝা গেছে আমার কথা? জি স্যার, জি স্যার, ধন্যবাদ। স্যার বায়োডার্মা ব্যবহার করা যাবে? বায়োডার্মা? হ্যাঁ, বায়োডার্মা ব্যবহার করতে পারেন, অসুবিধা নেই। আচ্ছা, আমি মনে হয় এরপরে আমার স্লাইডটা শুরু করে দিই। তারপরে যদি প্রশ্ন থাকে আমি নিব আর কি। আমার স্লাইড কি দেখা যাচ্ছে? জি জি স্যার, স্যার, দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। এই আলুটা হলো সানশাইন আলু। আলু চাষ আমার আমার মাঠের আলু। এই আলুগুলা আমি কয়েকটা জাত দেখাচ্ছি আপনাদেরকে। এই প্রথমে সানশাইন দেখলাম, এটা লেবেলা, অ্যালোইড। আমি জাতের বৈশিষ্ট্যগুলো একটু পরে বলবো কয়েকটা, জাস্ট একটু দেখে যান। এটা কারেস, এটা ডালিয়া রেড, এটা ডুনাটা, ডুনাস্টার, সান্তানা। ফ্রেঞ্চ ফ্রাইজ জন্য ভালো। এখন আসেন কিছু ইয়ের বৈশিষ্ট্য বলি। তো আমি আপনাদেরকে প্রথমে সানশাইন জাতটা সম্বন্ধে বৈশিষ্ট্য বলেছিলাম, যে সানশাইন যে জাতটা, এই সানশাইন জাতের এই বৈশিষ্ট্য গুলো একটু বলি। যে সানশাইনটা মাত্র 60 থেকে 65 দিনের মধ্যে ফলন হয়ে যায়।
আর একটা এটার বড় বৈশিষ্ট্য হচ্ছে যে এটা ফলন হওয়ার পরে এটা ঘরের স্বাভাবিক তাপমাত্রায় 3 থেকে 5 মাস আমি নিজে আমার রুমে রেখে দেখছি যে 3 থেকে 3 মাস তো একদম নর্মালি রাখা যায়, একদম কিচ্ছু হয় না। আহ, কোনোটা এটার ওয়েট লস হবে না, এটার মধ্যে অঙ্কুর এসে যাবে না, বা অন্য কোনো মতেই 3 মাসে নষ্ট হয় না। এমনকি 5 মাস পর্যন্ত আমি রেখে দেখছি যে 5 মাসেও রাখা যায়, যদি একটু আলো বাতাস ঠিক মতো ঢুকে, মানে আলোটা ঢুকা যাবে না, বাতাসটা ঠিক মতো জন্য ঢুকে, এরকম জায়গায় ঠান্ডা জায়গায় যদি রেখে দেওয়া যায় 3 থেকে 5 মাস একদম ঘরের তাপমাত্রায় রেখে দেওয়া যায়। এটা একটা বড় সুবিধাটা হলো যে এটা উম, যেহেতু যখন নাকি আলো উঠে, আলু যখন নাকি হারভেস্ট করা হয়, তখন কিন্তু বাজারে এই আলুর দামটা অনেক কম থাকে। এই শুধু এই না, সব আলুর দামই কম থাকে। তো সেক্ষেত্রে যদি আলু যদি কোল্ড স্টোরেজে না রেখে চাষি যদি নিজের ঘরে যদি আলুটা রাখতে পারে, বেশ কিছুদিন রেখে যদি বিক্রি করতে পারে, তা কিন্তু সেক্ষেত্রে কিন্তু সে আলুর দামটা কিন্তু সে ভালো পায়। সেক্ষেত্রে কোল্ড স্টোরেজে রাখতে গেলে বাড়তি একটা ভাড়া গুনতে হয়। সেক্ষেত্রে এই সানশাইন জারটা এইটার থেকে মানে খুব বেশ অনেকদিন এটা রেখে দেওয়া যায়। এক্ষেত্রে একটা ভালো একটা গুণ। আরেকটা ভালো গুণ হচ্ছে এটার দেখতে কিন্তু অনেক চমৎকার, সুন্দর একদম ইয়েলো গোল্ডেন ইয়েলো কালার। সেক্ষেত্রে বাজারে কিন্তু অন্যান্য আলুর চেয়ে বাজারে এটা যদি নিয়ে যাওয়া হয়, অন্য আলুর চেয়ে অবশ্যই 1-2 টাকা বেশি দামে মানুষ সাধারণত নিয়ে থাকে। এক্ষেত্রে ভালো দাম পাওয়া যায়। আর এটা বিদেশেও রপ্তানি হচ্ছে। বিদেশে এটা একদম ইয়ের মতো, আপেলের মতো যে ফয়েল প্যাক করে তারপরে কিন্তু এটা বিভিন্ন ইয়েতে সুপার মার্কেটে বিক্রি হচ্ছে। তো এরপরে একটা আলু, এই এলোইট আলুটা, এই আলুটা হলো বাড়ি আলু 90। এই আলুটার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি এটা লেড ব্লাইট প্রতিরোধী। আমি নিজে নিজে এটা চাষ করে দেখেছি যে এই জাতটা লেড ব্লাইটের জন্য যে আমরা যে ফাঙ্গিসাইড স্প্রে করি, এই স্প্রেটা না করলেও চলে। সেক্ষেত্রে যদি লেট ব্লাইটের প্রকোপ যদি খুব বেশি এসে যায়, দেশে যদি আপনার এলাকায় যদি খুব বেশি এসে যায়, সেক্ষেত্রে দু একটা স্প্রে করা যেতে পারে। আহ, না করলেও খুব বেশি লেট ব্লাইটের ক্ষতি করতে পারে না। এবং এই ক্ষেত্রে আমি দেখছি যে এই আলুটা আপনার খুব মানে মানুষ বলে না যে ফালাইয়া ছড়াইয়া চাষ করা, যে কি বলে কেউ খালি কোন রকম রোপণ করে দিল, আলুতে অত বেশি পরিমাণ সারও লাগে না বা অত পরিমাণ যত্নও লাগে না, তাহলে কোন রকম চাষ করতে পারলেই হয়েছে। আহ, মাটির মধ্যে ফেলে রাখতে পারলেই হয়েছে, কোন রকম সার দিতে পারলেই হয়েছে। এই আলুটা ফলন কিছু না কিছু সে দিবেই। হ্যাঁ, যদি একটু যত্ন কম নেন সেক্ষেত্রে কম দিবে, আর বেশি নিলে বেশি দিবে। অন্যান্য আলুর ক্ষেত্রে কিন্তু এটা একটা ব্যতিক্রম। অন্যান্য আলুর ক্ষেত্রে যে যত্ন ঠিক মতো না নিতে পারলে একদম প্রোডাকশন কিন্তু একদম খুবই হ্যাম্পার হয়ে যায়। মানে অনেক ক্ষেত্রে প্রোডাকশন হয়ই না ক্ষেত্রে, অন্যান্য আলুর ক্ষেত্রে। কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু আপনার ফলন কিছু না কিছু পাবেনই আপনি, যেভাবেই চাষ করেন না কেন। আর লেট ব্লাইট প্রতিরোধী যেহেতু স্প্রে কম লাগে, এটা একটা ভালো জিনিস। আর এটার একটা খারাপ দিক আছে। এই খারাপ দিকটা হলো যে এটা এই আলু বেশি পরিমাণ সার পেলে কিংবা বালি মাটি পেলে, বেশি পরিমাণে বেলে মাটি যদি হয়, লোজ মাটি যদি হয়, সেক্ষেত্রে এই আলুটা অনেকটা শেষের দিকে এসে ফেটে যায়। এটা একটা কিন্তু খারাপ দিক। এই ফেটে যাওয়া থেকে রোধ করার জন্য আমরা বোরনটা একটু বাড়াই দিব। বোরনটা যদি একটু বাড়াই দেন সেক্ষেত্রে ফাটার পরিমাণটা একটু কমে যাবে। আরেকটা হচ্ছে যে আপনার একটু এঁটেল দোআঁশ মাটিতে রোপণ করতে হবে। বেশি হালকা মাটিতে যদি রোপণ করেন সেক্ষেত্রে এই এলইউটি আলুটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এটার মধ্যে নাইট্রোজেনের সার পরিমাণ যদি বাড়িয়ে দেন, অনেক ক্ষেত্রে আলুর ক্ষেত্রে অনেকে নাইট্রোজেন সার বাড়িয়ে দেয়, নাইট্রোজেন সার বাড়িয়ে দিলে কিংবা অন্য জৈব সার যদি পরিমাণ যদি আপনি বেশি বাড়িয়ে দেন, সেক্ষেত্রে এলইউটি আলুটা ফেটে যাওয়ার চান্স থাকে। যেহেতু সে সার বেশি পাচ্ছে, সে মানে তার টেন্ডেন্সি থাকবে অনেক বেশি বড় হয়ে যাওয়ার, সেক্ষেত্রে সে কিন্তু শেষের দিকে এসে ফেটে যাওয়ার টেন্ডেন্সি থাকে। এই এই বাড়ি আলু 90 সব দিকেই ভালো, এই একটা দিক খারাপ। তারপর হচ্ছে বাড়ি আলু 91, এটাও আপনার লেট ব্লাইট প্রতিরোধী জাত, এটাও ভালো। এটাও খারাপ না। তবে এটার এটা ধরার পরিমাণটা একটু কম হয় আর কি, অন্যান্য আলুর চেয়ে একটু কম ধরে। এরপরে আসেন সান্তানা, আলকেন্ডার, লেবেলা। তো লেবেলা লাল জাতের মধ্যে লেবেলাটা ভালো আপনার। এরপর সানশাইন, আলট্রা, প্রাডো, কুইনানি। কুইনানি, এই কুইনানি জাতটাও বেশ ভালো। এটাও দেখতে অনেকটা চমৎকার এবং এইটা আহ, খেতেও সুস্বাদু।
আহ, আচ্ছা, আরেকটা বিষয় আমি বলি নাই, সেটা হচ্ছে যে আপনার এই এলুইট আলুটা প্রথমে যে দেখাইলাম, এই এলুইট আলুটা কিন্তু আপনার খেতে অত্যন্ত মজাদার। সবগুলোর মধ্যে নতুন জাতগুলোর মধ্যে আপনার খেতে ওইটা চমৎকার। আর সানশাইন আলুটা কিন্তু আপনার ওই একদম নরম আলু, আপনার খাওয়ার ক্ষেত্রে এটা এই কম তাপে রান্না হয় আর কি। আর কুইনাইনিও ঠিক একই রকম, তো কুইনাইনিটা দেখতে চমৎকার, সানশাইনের চেয়ে ওই চমৎকার এটা দেখতে, একটু লম্বাটে। এডিসন, ডুনেস্টার, 747 উত্তরবঙ্গে বেশ ভালো চাষ হয়, এটা অনেক অনেক জনপ্রিয় একটা জাত 747, ফলনও বেশ ভালো। কুম্বিকা, এটাও বেশ ভালো জাত। তো এই যে কটা জাত এখানে দেখালাম সবগুলো জাতই আপনার 40 টনের উপরে, হেক্টর প্রতি 40 টনের উপরে অবশ্যই ফলন হয় যদি আপনারা ঠিক মতো চাষ করতে পারেন। এরপরে আসি যে জমি নির্বাচন। আপনাদের অনেকটাই আমি আগে বলে নিয়েছি যে কোন ধরনের জমি আপনারা চাষ করবেন, আর সেক্ষেত্রে আপনারা আবার একটু স্মরণ করে দিই যে আপনার বেলে দোআঁশ মাটি আপনারা করবেন। বেলে এবং যে জমিতে সোলানেসিয়াস ক্রপ আগে থেকে চাষ হয় না এরকম জমি জমি নির্বাচন করা ভালো। কারণ সোলানেসিয়াস ক্রপের মধ্যে যে সমস্ত কারণ আলু নিজেই সোলানেসিয়াস ক্রপ, তার যে হোস্ট প্যাথোজেন গুলা রয়ে গেছে, হোস্ট যে আহ, আপনার পোকামাকড় যে রয়ে গেছে, সেই পোকামাকড় যাতে করে আক্রমণ না হয়, সেই জন্য 3 বছরের ইতিহাস আপনি জেনে নেবেন যে 3 বছরের মধ্যে যেন সোলানেসিয়াস ক্রপ না হয়। হয়নি এরকম জমি আপনারা নির্বাচন করবেন, বেলে দোআঁশ মাটি নির্বাচন করবেন, এবং সারাদিন সূর্যের আলো পায় এরকম জমি নির্বাচন করবেন। যদি আপনি সূর্যের আলো আপনার যে জমিতে রোপণ করবেন সেই জমির পাশে যদি আপনার বড় গাছ থাকে কিংবা বাড়ি থাকে কিংবা ই থাকে, সেক্ষেত্রে কয়েকটা অসুবিধা হয়। 1 নম্বর অসুবিধা হচ্ছে যে আপনার সূর্যের আলো যদি কোনো একটা পাশে কম পায়, সেই গাছগুলা লিকলিকে হবে, একদম তরতাজা হবে না। এটা একটা হবে। আরেকটা জিনিস এই হবে যে আপনার এই ওই বাড়ির ভিতরে যদি কোনো গাছ থাকে, সেক্ষেত্রে সেক্ষেত্রে দেখা গেলো যে ওই বাড়ির ভিতরে কোনো মরিচের গাছ আছে, বাড়ির ভিতরে বেগুনের গাছ আছে, বাড়ির ভিতরে সিমের গাছ আছে, সেই ক্ষেত্রেও কিন্তু ওই জাপ পোকা চলে আসবে, ওই লেট ব্লাইটের জীবাণু চলে আসবে, সেক্ষেত্রে কিন্তু আপনার জমিটা এফেক্টেড হবে। সেক্ষেত্রে বাড়ি থেকে দূরে কিংবা কোনো শেড থেকে দূরে এরকম জায়গায় মানে জমিগুলো আপনারা নির্বাচন করবেন। তারপর জমি প্রস্তুত এবং বীজ শোধন। আপনারা জমি প্রস্তুতের ক্ষেত্রে আপনাদের এই যেখানে কিন্তু ব্লিচিং পাউডারের কথা বলা আছে, তারপর আপনারা তো এটার বিষয়ে তো বিস্তারিত আলোচনা করছি আমি। আর সেক্ষেত্রে জমি প্রস্তুতের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে জমিটা অবশ্যই ঝুরঝুরে করতে হবে। আপনার জমির যে চাষ দিবেন সেই চাষ দেওয়ার ক্ষেত্রে মিনিমাম 9 ইঞ্চি যেন গভীরে যায়, চাষের এটা যেন 9 ইঞ্চি অবশ্যই গভীরে যায়। 9 ইঞ্চি গভীরে যদি না যায়, 9 থেকে 12 ইঞ্চি আপনার হালের যে এটা লাঙ্গলটা কিন্তু 9 থেকে 12 ইঞ্চি পর্যন্ত, অর্থাৎ এই যে আপনার যে ভ্যালিটা তৈরি করবেন সেই ভ্যালিটা অবশ্যই 9 ইঞ্চি উচ্চতার হতেই হবে। যদি না হয় তাহলে কিন্তু আপনার ফলন কমে যাবে। এই যে ইস্টাবল ব্লিচিং পাউডারের কথা যে বলেছিলাম, যে এরকম লাইন ব্র্যান্ডের এই ড্রামগুলো আমার দেখা মতে এ পর্যন্ত বাজারে যে সমস্ত ব্লিচিং পাউডার রয়ে গেছে তার মধ্যে এটা আমার কাছে আমি নিজে ব্যবহার করে দেখছি, এটাই পরীক্ষিত এবং এই ব্র্যান্ডটা ভালো। তারপর আপনারা জমি তৈরির ক্ষেত্রে আপনারা জৈব সার প্রয়োগ করবেন। তো জৈব সার প্রয়োগ করার ক্ষেত্রে যত বেশি পারেন, আমার কথা হলো যত বেশি পারেন আপনারা জৈব সার প্রয়োগ করেন, সেক্ষেত্রে পচা গোবর দিতে পারেন কিংবা অন্য কোনো জৈব সার দিতে পারেন যত বেশি পারেন। এমনকি শুধু জৈব সারের মধ্যেও যদি আপনারা আলু রোপণ করেন সেক্ষেত্রে আলু ভালো হবে। এবং সেক্ষেত্রে আপনার আহ, খোলটা কিন্তু খুবই ভালো একটা জিনিস। অনেকেই বলবেন যে যে আপনার বাজারে যে সমস্ত জৈব সার কিনতে পাওয়া যায় সেগুলো ব্যবহার করবেন কিনা, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এই এই জৈব সারটা বাজারে যে সমস্ত জৈব সার কিনতে পাওয়া যায় সেটা অনেকেই কিনতে প্রিফার করে, কিন্তু আমি সবসময় এই ধরনের জৈব সার কেনার ক্ষেত্রে আমি চাষিদেরকে সবসময় ডিসকারেজ করে আসতেছি। অর্থাৎ এটা যতটা না পারা যায় সেটা করার চেষ্টা করবেন না। কারণ হচ্ছে যে ওই সমস্ত জৈব সার, কারণ বাজারে বিভিন্ন ধরনের জৈব সারের বিভিন্ন কোম্পানি রয়ে গেছে, সেই কোম্পানিগুলো আসলে কোন ধরনের বিষয়গুলো নিয়ে তারা এই জৈব সার উৎপাদন করতেছে সেটা কিন্তু আমরা জানি না। সেক্ষেত্রে না জানার ফলে
অনেক ক্ষেত্রে দেখা গেলো যে ওই সেগুলোর মধ্যে ওই ব্যাকটেরিয়া উইল্টের জীবাণু থাকতে পারে বা অন্য কোনো জীবাণু যদি থেকে থাকে, তাহলে কিন্তু আলুর জন্য খুব ক্ষতিকর। যেটা নাকি অন্য ফসলের ক্ষেত্রে অতটা ক্ষতিকর না হলেও আলুর ফসলের ক্ষেত্রে যে কোনো একটা কিছু সমস্যা হইলে পরেই কিন্তু সেটাকে মানে ট্যাকেল দেওয়া কিন্তু কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে আমি বলবো যে নিজের তৈরি করা জৈব সার, সেগুলি আমার কাছে সবচেয়ে বেশি। সেটা আমি চাষিদেরকে বলবো যে আপনারা সেই নিজে তৈরি করে জৈব সার আপনারা দিবেন জমিতে, সেটাই আপনার জন্য ভালো হবে। আর এখানে বলা আছে যে অঙ্কুরায়নটা কিভাবে করবেন। অঙ্কুরায়নের ক্ষেত্রে এই যে ঘরের মেঝেতে, যেখানে নাকি আপনার বায়ু চলাচল করে এমন একটা মেঝেতে 6 থেকে 8 ইঞ্চি উঁচু করে আবসা হালকা করে আলুতে, আবসা বা হালকা আলু যেখানে আছে, আবসা আলু আছে সেরকম জায়গায় 7 থেকে 10 দিন রেখে দিবেন। এই 7 থেকে 10 দিন রেখে দেওয়ার ক্ষেত্রে আমি বলবো যে এখানে যদি আপনারা একটা ফাঙ্গিসাইড স্প্রে করেন, সেক্ষেত্রে আপনাদের জন্য ভালো হবে। যদিও এই স্লাইডের মধ্যে বলা নাই, তারপর আমি বলতেছি। সেক্ষেত্রে যদি আপনারা একটা ফাঙ্গিসাইড ইউজ করেন, এটা স্প্রে করে দেন, স্প্রে করে ফ্যানের বাতাসে শুকিয়ে ফেলতে পারেন এই সময়টাতে, তাহলে কিন্তু আপনাদের ওই আলুর গায়ে যে সমস্ত জীবাণুগুলো রয়ে গেছে, যদি কোনো জীবাণু থেকে থাকে, নাও থাকতে পারে, যদি কোনো জীবাণুটা থেকে থাকে তাহলে কিন্তু আপনার জীবাণু মুক্ত আকারে আপনারা কিন্তু রোপণ করতে পারলেন। তবে অবশ্যই স্প্রে করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে স্প্রে করার পরে অবশ্যই এটাকে ফ্যানের বাতাসে শুকাইতে হবে, অবশ্যই রৌদ্রের তাপে শুকানো যাবে না। তারপর যখন নাকি আপনি এটা রোপণ করবেন, তো সেক্ষেত্রে যদি আপনারা পারেন হুল টিউবার ইউজ করবেন। তো হুল টিউবার ইউজ করার ক্ষেত্রে আপনার খরচটা, সেক্ষেত্রে বীজের খরচটা অনেক বেশি বেড়ে যাবে। এখানে দেখানো হয়েছে যে এ গ্রেডের বীজের ক্ষেত্রে 1000 কেজি, বি গ্রেডের বীজের ক্ষেত্রে 2000 কেজি, এবং গড়ে এই বীজের হার হলো 1300 বা 1400 কেজি পার একরে। সেক্ষেত্রে কিন্তু একজন চাষির জন্য এটা বিয়ার করা অনেক কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে আমি বলবো যে বীজের আহ যদি আপনি হুল টিউবার ব্যবহার না করতে পারেন, সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা ছোট বীজটা ব্যবহার করবেন। যে আন্ডার সাইজ বীজ কিংবা এ গ্রেডের বীজ আপনারা ব্যবহার করেন, যতটা সম্ভব কাটা যত কম পারা যায় সেই ক্ষেত্রে সেটাই ব্যবহার করা ভালো। তবে কথা হচ্ছে যে যদি বি গ্রেড আপনার ব্যবহার করতেই হয় কিংবা ওভার সাইজ আপনার ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে যদি আপনার কেটে রোপণ করতেই হয়, সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা অবশ্যই একটা ফাঙ্গিসাইড ইউজ করবেন, এবং কাটার ক্ষেত্রে আপনারা অবশ্যই ওটা কাট করবেন লম্বালম্বি ভাবে। আর লম্বালম্বি ভাবে কেটে যখন কাটবেন, অবশ্যই আপনার স্যাভলন বারবার যে যে বটি দিয়ে বা যে চাকু দিয়ে আপনারা কাটবেন, সেই কাটার ক্ষেত্রে অবশ্যই স্যাভলন 15 মিনিট বা 10 মিনিট পর পর এই স্যাভলন দিয়ে আপনার ওই কাটার যে মেশিনটা বা বটি দাটা, সেটা বারবার এটাকে ওয়াশ করে নেবেন। সেক্ষেত্রে যাতে করে কোনো একটা টিউবারের মধ্যে এটা করা হয় কেন, কারণ হচ্ছে যে কোনো একটা টিউবারের মধ্যে যদি আপনার কোনো একটা জীবাণু যদি থেকে থাকে, সেই জীবাণুটা কিন্তু একটা কাটলে সেই আপনার দাবটির মধ্যে সেই জীবাণুটা লেগে যাবে, এবং আরো 50টা যদি আলু কাটেন, সেই 50টার মধ্যে কিন্তু আপনার সেই জীবাণুটা ঢুকে গেল। এবং কাটার পরে অবশ্যই একটা ফাঙ্গিসাইড স্প্রে করে দিবেন, ফাঙ্গিসাইড স্প্রে করে দিয়ে, এবং সেক্ষেত্রে এটা সরিয়ে দিবেন, এবং ফ্যানের বাতাসে শুকিয়ে নেবেন। যদি ফ্যানের বাতাসে শুকিয়ে না নেন, সেক্ষেত্রে কিন্তু আলু পচে যাবে। এবং স্তূপ করে রাখবেন না, আহ, এবং ছড়িয়ে রাখবেন ফ্যানের বাতাসে শুকিয়ে, তারপরে মিনিমাম 24 ঘন্টা এভাবে শুকাবেন। অর্থাৎ সূর্যের আলোতে শুকাবেন না, ঘরের তাপমাত্রায় ঠান্ডা আবহাওয়ায় আপনার ফ্যানের বাতাসে শুকাবেন, এবং না শুকিয়ে এটা রোপণ করবেন না। আর কাটবেন কখন, যখন নাকি এই যে এখানে বলা আছে যে লম্বালম্বি ভাবে কাটতে হবে। বীজ কর্তৃত দুইটি, এই যে বীজের কর্তৃত টুকরার মধ্যে অবশ্যই 2টি টুকরা থাকতে হবে। এই যে যখন নাকি এরকম দেখবেন যে এরকম ভাবে গজিয়ে গেছে, এই গজানোর এই সময় আপনারা কাটবেন। অবশ্যই না গজিয়ে বীজ কাটা যাবে না, এবং না গজিয়ে বীজ রোপণ করা যাবে না। যদি এরকম ভাবে না গজায়, যদি এরকম ভাবে গজানোর পরে যদি আপনি কাটেন, এবং কাটার ক্ষেত্রে কোনো সময় যদি আপনি দেখেন যে এই কোন একটা অঙ্কুর আপনার ভেঙে গেল, এটা নিয়েও আপনার টেনশন করার কোনো কারণ নাই। কারণ একটা ভেঙে গেলে এখান দিয়ে এইটার গোড়া দিয়ে আরো 2-3টা গজাবে, সেক্ষেত্রে আপনার কোনো চিন্তার কোনো কারণ নাই।
কেটে গেলেও ভেঙে গেলেও কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে ডায়মন্ডের ক্ষেত্রে সমস্যা নেই। তবে সানশাইনের ক্ষেত্রে এই এইগুলা ভেঙে একবার ভেঙে গেলে এটা একটু অসুবিধা আছে। এই একটা মাত্র জাতি সানশাইনের ক্ষেত্রে, যে যখন নাকি এই অঙ্কুরটা যদি একটা ভেঙে যায় সেক্ষেত্রে কিন্তু আবার গজিয়ে উঠতে তার আবার 10 দিন সময় নেয়। তাই এইটা একটা অসুবিধা। কিন্তু ডায়মন্ডের ক্ষেত্রে 2-3 দিনের মধ্যে আবার একটা এখানে একটা ভেঙে গেলে আর 2-3টা গজিয়ে উঠবে, তো সেক্ষেত্রে সমস্যা হবে না। তো এইভাবে কাটবেন বীজ। বীজ এইভাবে কাটার পরে এটাকে রেখে দিতে হবে মিনিমাম 24 থেকে 48 ঘন্টা রেখে দিয়ে এটা ফ্যানের বাতাস শুকিয়ে তারপর এটাকে রোপণ করতে হবে। রোপণ করার ক্ষেত্রে আপনার সারে থেকে সারের দূরত্ব হবে 60 সেন্টিমিটার বা 24 ইঞ্চি, অর্থাৎ 2 ফুট দূরত্বে এক একটা কেল হবে। আর বীজ থেকে বীজের দূরত্ব হবে 6 ইঞ্চি, অর্থাৎ 6 ইঞ্চি দূরে দূরে আপনি আহ রোপণ করবেন। এবং 24 ইঞ্চি দূরে দূরে এক একটা কেল হবে, এক একটা সারি হবে। আর রোপণের গভীরতা হবে 2 ইঞ্চি বা 3 ইঞ্চি। এখানে 2 ইঞ্চি লেখা আছে, আমি চাষিদের সাধারণত 3 ইঞ্চি দেওয়ার জন্য সাজেস্ট করি, যে 3 ইঞ্চি গভীরে দিবেন। আর রোপণের সারি সারি হবে উত্তর দক্ষিণে। উত্তর দক্ষিণে আপনার এটা সারিটা দিতে হবে। আর রোপণ শুরু করবে সুতি দড়ির উপরে নালা তৈরি করবেন। তারপরে বীজের খণ্ড, বীজের যে ত্বক রয়ে গেছে বা চোখ রয়ে গেছে সেটা উপরের দিকে রেখে হালকা চাপ দিয়ে এটা লাগাইতে হবে। যে ত্বক, এই যে চোখটা যেন মাটির নিচের দিকে না থাকে, চোখটা যেন অবশ্যই উপরের দিকে থাকে। বা চোখ যদি নাও থাকে তবে ওই বীজের যে ত্বকটা আছে সেই ত্বকটা যেন উপরের দিকে থাকে। আর এটা 6 ইঞ্চি 15 সেন্টিমিটার বা 6 ইঞ্চি গ্যাপ দিয়ে দিয়ে এটাকে রোপণ করতে হবে। আর বীজ বসানোর পর সারের নালা তৈরি করে নালা, আচ্ছা সার প্রয়োগটা আরেকটা বিষয় আছে। আচ্ছা, সারের যে ডোজটা এখানে আছে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন বা লিখে নিতে পারেন। আমি একটু সময় নিচ্ছি, আমি একটু এটা নিয়ে একটু আলোচনা করতেছি, আপনারা ইতিমধ্যে লিখে নিতে পারেন। তো এখানে সার আপনারা দুই ভাবে দিতে পারেন। এক নাম্বার হচ্ছে যে আপনারা সার যখন দিবেন এটা রোপণের পরেও সার দিতে পারেন অথবা রোপণের আগেও সার দিতে পারেন। কিছু সার আছে রোপণের আগে দিতে হবে, কিছু সার আছে রোপণের পরে দিতে হবে। তো সেটা কোনটা কোনটা দিবেন সেটা আমি বলে দিচ্ছি। যে জিঙ্ক সালফেট, জিপসাম সার আলাদাভাবে শেষ চাষের পূর্বে রোপণ করতে হবে, প্রয়োগ করতে হবে। রোপণের সময় সম্পূর্ণ টিএসপি, ইউরিয়া এবং এমপি, বোরন, ম্যাগনেসিয়াম এগুলো হচ্ছে সারের নালায় দিবেন। এবং বাকি ইউরিয়া এবং এমওপি সার রোপণের 28 থেকে 30 দিন পর প্রয়োগ করতে হবে। আমি আবার বলতেছি যে জিঙ্ক সালফেট, জিপসাম সার আলাদাভাবে রেখে, এই জিঙ্ক সালফেট এবং জিপসাম এই সার আলাদাভাবে রাখতে বলা হয়েছে এবং শেষ চাষের পূর্বে এটাকে প্রয়োগ করতে হবে। কারণ হচ্ছে যে এই জিপসাম এবং জিঙ্ক সালফেটের মধ্যে এই সালফার জাতীয় যে সমস্ত সারগুলো রয়ে গেছে এগুলা আলাদা করে রাখতে হবে। এটাকে আলাদাভাবে প্রয়োগ করবেন। এই কারণে প্রয়োগ করবেন কারণ সালফারের যে যোজনী রয়ে গেছে, সালফারের যোজনীটা অনেকগুলা, যেমন 2, 4, 6, যারা সায়েন্সের স্টুডেন্ট তারা হয়তো বুঝবেন যে সালফারের এই যোজনীটা অনেক বেশি। অর্থাৎ সালফার সারটা অনেক সারের সাথে সে বিক্রিয়া ঘটাইতে পারে, তার এই ক্ষমতাটা হয়ে গেছে। এই ক্ষমতাটা থাকার ফলে সে অন্য সারের সাথে এই দুইটা সার মিশিয়ে প্রয়োগ করবেন না, এটা আলাদাভাবে প্রয়োগ করবেন। এর রোপণের আগে এটা শেষ চাষের সময় দিয়ে দিবেন। আর রোপণের সময় সম্পূর্ণ টিএসপি, ইউরিয়া, এমওপি, বোরন, ম্যাগনেসিয়াম সার সারের নালায় প্রয়োগ করবেন এবং বাকি ইউরিয়া এবং অর্ধেক যে ইউরিয়া এবং সার রোপণের 28 থেকে 30 দিন পরে প্রয়োগ করবেন। তো এখন আরেকটি বিষয় এখানে বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে যে আপনারা বীজ যখন রোপণ করবেন, শেষ চাষ যখন দিবেন, তখন আরেকটা কাজ আপনাদেরকে করতে হবে, এটাও খুব গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে যে রোপণের পূর্বে শেষ চাষের সময় অবশ্যই আপনাদের একটা কীটনাশক দিতে হবে। সেটা ডার্সবান হতে পারে, মর্টার হতে পারে, এরকম কীটনাশক। অর্থাৎ মাটির যে পোকা রয়ে গেছে এই পোকা দমনের জন্য। আগে তো আপনাদের মাটির জীবাণু ধ্বংস করার জন্য আপনাদেরকে ব্লিচিং পাউডার দিতে বলেছিলাম, কিন্তু
এখন বলতেছি যে মাটির যে সমস্ত পোকা রয়ে গেছে সেই পোকা দমনের জন্য ডার্স বান বা ক্লোরোপাইরিফস বা পাইরিফস কিংবা মর্টার এই ধরনের ওষুধগুলা আপনাদের শেষ চাষের সময় অবশ্যই দিতে হবে। এইটা না দেওয়ার ফলে পরে কিন্তু এটার যে ক্ষতিটা হবে সেই ক্ষতিটা কিন্তু পোষানো যাবে না। সেটা হচ্ছে যে আপনার উম, আলুর গাছের মধ্যে দেখবেন যে আলুর গাছের গোড়া কেটে দেয়। হ্যাঁ, আলু গাছের দেখবেন যে আলু গাছ হয়ে গেছে, হওয়ার পরে একদম সুস্থ সবল গাছ কে যেন আইসা রাতের বেলায় গোড়া কেটে দিছে। তো এই যে এইগুলা গোড়া কাটার যে পোকাগুলা, সেই পোকাগুলা কিন্তু দমন করার জন্য এই শেষ চাষের সময় অবশ্যই এই এইগুলো যেমন ডার্সবান একরে 3 কেজি বা 4 কেজি করে, সরি 3 লিটার বা 4 লিটার তো লিকুইড, তো এটা 3 লিটার বা 4 লিটার পার একরে এটা ছাইয়ের সাথে মিশাবেন। ছাইয়ের সাথে মিশিয়ে এটা ছাইয়ের সাথে কিংবা বালুর সাথে মিশাবেন, মিশিয়ে পুরা জমিতে ছিটিয়ে দিবেন। ছিটিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এটাকে শেষ চাষের যে চাষটা সেটা দিবেন। অর্থাৎ অন্যান্য সবকিছু প্রয়োগ করার পরে শেষ চাষ যখন দিবেন আলু রোপণের আগে, সেটা আপনার এই 3 লিটার বা 4 লিটার ডার্সবান অথবা মর্টার অথবা ক্লোরোপাইরিফস অথবা পাইরিফস এই জাতীয় ওষুধগুলা আপনারা শেষ চাষের আগ মুহূর্তে এটা ছাইয়ের সাথে মিশিয়ে কিংবা বালির সাথে মিশিয়ে অথবা মাটির সাথে মিশিয়ে পুরো জমিতে ছিটিয়ে দিয়ে তারপরে সঙ্গে সঙ্গে শেষ চাষটা দিবেন। সঙ্গে সঙ্গে শেষ চাষটা এই জন্যই দিতে হবে যে এটা মাটির যত গভীরে যাবে তত ওই ভিতরে যে কাটুই পোকাগুলো রয়েছে সেই কাটুই পোকাগুলা সে মারা যাবে। যদি এটা দেওয়ার পরে 1-2 ঘন্টা পরে চার্জ দেন তাহলে কিন্তু এই যে তার যে এই কার্যক্ষমতা, এই কার্যক্ষমতা কিন্তু বাতাসে উড়ে চলে যাবে এবং তো পরবর্তীতে চার্জ দিলেও এই মাটির গভীরে আর যাবে না, ওই কাঠের পোকাগুলো মারা যাবে না। সেক্ষেত্রে অবশ্যই শেষ চাষের একদম হাল রেডি করে রেখে আপনার যে ট্রাক্টর রেডি করে রেখে তারপরে এই ডাস্টবানটা দিবেন। দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা চার্জ দিয়ে দিবেন যাতে করে মাটির গভীরে চলে যায় এই 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 ওষুধটা। এই ওষুধটা যত গভীরে যাবে মাটির সাথে মিশে যাবে, কাটুই পোকাগুলো সঙ্গে সঙ্গে মারা যাবে। এবং এই ওষুধটা কিন্তু মারাত্মক বিষ, এবং এই ওষুধটা দেওয়ার পূর্বে অবশ্যই আপনারা হ্যান্ড গ্লাভস কিংবা মুখে মাস্ক এগুলো পরে নেবেন, কারণ এটা নিঃশ্বাসের সাথে গেলেও কিন্তু আপনাদের খুব মারাত্মক ক্ষতি করে। আবার ওই যে আপনার ব্লিচিং পাউডার যে দিতে বলছে সেক্ষেত্রেও কিন্তু আপনার গ্লাভস কিংবা হ্যান্ড মাস্ক এগুলো কিন্তু পরে নেবেন, কারণ ব্লিচিং পাউডারও কিন্তু খুব মারাত্মক ক্ষতিকর। তো এগুলো পরে আপনার জমিতে যখন দিবেন এই ডাস্টবানটা দেওয়ার পরে দেখবেন তারপরের দিন আপনারা যেদিন আপনারা দিবেন তারপরের দিন সকালবেলা এসে দেখবেন কিংবা কয়েক ঘন্টা পরে দেখবেন যে মাঠের মধ্যে অনেক পোকা মরে পড়ে আছে। আপনারা যদি মরে এই ধরনের পোকা যদি মরে পড়ে না থাকে, যদি এরকম না দেখেন কিংবা দেখবেন যে আপনার জমির মধ্যে বিভিন্ন পশু পাখি এসে আপনার এই পোকাগুলা এসে খাইতেছে, এটা দেখবেন। আপনার এই দৃশ্য যদি আপনারা না দেখেন তাহলে বুঝবেন যে আপনার ওষুধটা যথার্থ ছিল না, যার ফলে পোকা মরে নেই। তারপর আপনারা যখন নাকি দিবেন রোপণের পরে প্রতিটা রোপণের যে নালা রয়ে গেছে, এই যে আমি একটা দেখাচ্ছি, যে এই যে আপনার আলু রোপণ করছেন, যে আলু যে এক একটা রোপণ হয়েছে আহ 6 সেন্টিমিটার দূরে দূরে, 6 সেন্টিমিটার দূরে দূরে যে এই রোপণ গুলা হয়েছে, এই রোপণ হওয়ার পরে এইটার পাশে এই যে দেখেন যে এটার পাশে এই পাশ দিয়ে এই যে লম্বা লাইন হয়েছে এইখান দিয়ে একটা লাঙল টেনে দিবেন। প্রথমে একটা মাঝখানের লাঙল টেনে দিবেন। এই মাঝখানের লাঙল টেনে এই যে আলুর যে মাঝখানের লাঙল টেনে দিয়ে আলু রোপণ করলেন, তার পাশ দিয়ে দুই পাশে দুইটা লাঙল টেনে দিবেন। লাঙল টেনে দিলে এই ইটা এই আলুটা ঢেকে যাবে, দুই পাশ দিয়ে লাঙল টেনে দিলে ঢেকে যাবে। এই দুই পাশের যে আরেকটা নালা তৈরি হলো, এই নালার মধ্যে আপনারা বীজ এই সার, যে সারটা দিতে বললাম রোপণের সময়, সেই সারটা আপনারা দিবেন। ওই সারটা দিলে পরে হবে কি যে আপনার এই হলো। আবার অনেক ক্ষেত্রে কোনো কোনো চাষি আছে যে এই যে সারের নালায় এই সারটা দিতে গিয়ে দেখা যায় যে অনেক সময় এই সার কিছুটা পরিমাণ এই নালার মধ্যে, অর্থাৎ বীজের যে লাইনটা, এই লাইনের মধ্যে অনেক সময় সার চলে আসতে পারে। যদি সার চলে আসে সেক্ষেত্রে কিন্তু দু একটা বীজ কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে যারা নাকি এই সাবধানতা যারা অবলম্বন করতে পারবেন না, তাদেরকে আমি বলবো যে সারের নালায় আপনি সার দিবেনই না, আগেই শেষ চাষের সময় সার দিয়ে ফেলবেন। সেক্ষেত্রে সারের ডোজটা, আমি যে ডোজটা বললাম তার পরিমাণটা একটু বাড়াই দিবেন, কারণ হচ্ছে যে সে সারটা অনেক দূরে পড়ে যাবে, দূরে পড়ে গেলে আপনার সারটা কিন্তু কম হয়ে যাবে।
আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা সার যে দিবেন সেক্ষেত্রে আলু ক্রপটা হলো সবসময় পটাশ লাভিং ক্রপ, অর্থাৎ আলু ক্রপটা হচ্ছে কি পটাশ সার সে যত দিবেন ততই সে খাবে। হ্যাঁ, পটাশ যত বেশি দেবেন ফলনও তত বাড়বে। তবে কথা হচ্ছে যে বেশি পরিমাণ যদি সার দেন সেক্ষেত্রে আরেকটা সমস্যা হয়, সেক্ষেত্রে আমি দেখাবো পরে আর কি। এই ধরনের আলুর ভিতরে ফাঁপা হয়ে যায় বা ভিতরে এই হয়ে যায়, এরকম কিছু সমস্যা তৈরি হয়। তো একটা লিমিটের মধ্যে থাকবেন। তবে মুন্সিগঞ্জের চাষিরা আমি দেখছি যে মুন্সিগঞ্জে আমরা যে ডোজটা বলে দিই সেই ডোজের চেয়ে ওরা অনেক বেশি সার দেয় এবং ফলনও বেশি পায়। সেক্ষেত্রে ওই যে খাবার আলু হিসেবে ওরা ব্যবহার করে, সেক্ষেত্রে অতটা সমস্যা হয় না। কিন্তু বীজ আলু হিসেবে চাষ করলে পরে আমি যে রেটটা দিলাম সেইভাবে আপনার সারটা দিবেন। তবে খাবার আলু হিসেবে চাষ করলে এর চেয়েও সার বেশি দিবেন, কোনো অসুবিধা নেই। আলুর জমিতে সার খাবার আলুর এর ক্ষেত্রে আমরা যে জুসটা বলি তার চেয়ে অনেক বেশি সার সাধারণতই দিয়ে থাকে এবং ফলন বেশি পেয়ে থাকে। তারপর যখন নাকি আপনারা আহ আলু রোপণ করলেন, রোপণ করার পরে যখন 20-25 দিন বয়স হইল, 20-25 দিন বয়স হওয়ার পরে আপনারা একটা স্প্রে দিবেন, একটা ফাঞ্জিসাইড স্প্রে দিবেন। তখন আপনার কীটনাশক স্প্রে দেওয়ার দরকার নেই, শুধু ফাঞ্জিসাইড একটা স্প্রে দিবেন। সেটা ডাইথেনেম হইতে পারে অথবা যে কোনো ফাঞ্জিসাইড, এই ধরনের ফাঞ্জিসাইড, যে কোনো ফাঞ্জিসাইড স্প্রে দিবেন 20-25 দিনের মধ্যে। তারপরে আপনার যখন নাকি এটার আটা গাছের বয়স যখন 30-35 দিন হবে, এখানে 28-30 দিন বলা আছে, কিন্তু আমি বলবো যে এটা 30-35 দিনের যখন হবে, তখন আপনারা এই যে আলুর মধ্যে যে এই যে আর্থিং আপ করে দিচ্ছে, অর্থাৎ ভেলিতে মাটি তুলে দিচ্ছে, এটাকে বলা হয় আর্থিং আপ। তো এই কাজটা করবেন হচ্ছে 28-30 দিন বয়সে। এবং তখন যে ওই যে আপনার বাকি যে ইউরিয়া এবং এমওপি সার যে আপনারা অর্ধেক দিয়েছিলেন, সেই বাকি অর্ধেক সারটা এটার মধ্যে দিবেন। এবং এই ক্ষেত্রে আরেকটি কাজ করবেন, যে সেটা হচ্ছে যে যদি আপনার জমিতে, সবার জমি তো সমান না, আহ, কারো কারো জমিতে যদি দেখেন যে আপনার জমিতে দু একটা যে আগে যে আপনার ডাস্টবান দিয়েছিলেন, কিন্তু তারপরও দেখা গেল যে আপনার জমিতে কিছু পরিমাণ কাটুই পোকা আপনার আক্রমণ করতেছে, অর্থাৎ সুস্থ সবল গাছ দু একটা গোড়া কেটে দিচ্ছে, যদি এরকম দেখে থাকেন, তখন আপনারা এই যে আর্থিং আপ যে করবেন, যে ভেলি গুলা যে মাটি তুলে দিবেন, তখন এই মাটির মধ্যে আপনারা ডাস্টবান অথবা গোলা অথবা এই ধরনের লিকুইড সারগুলো এখানে স্প্রে করে দিবেন, এবং স্প্রে করে দিয়ে মাটি যখন কুপিয়ে দিবেন তখন এটার সাথে এটা তুলে দিবেন। সেক্ষেত্রে আলুর গোড়ায় চলে যাবে। এরপরও যদি এইটা তুলে দেওয়ার পরও যদি গাছ বড় হয়ে যায়, বড় হয়ে যাওয়ার পরও তারপরে যদি কাটুই পোকার আক্রমণ দেখেন, সেক্ষেত্রে আপনারা এই ইয়েতে গাছের গোড়ায় আপনারা, গাছের গোড়ায়, গাছের পাতায় না কিন্তু, সেক্ষেত্রে আপনার গাছের গোড়ায় আপনারা এই গোলা কিংবা আপনার মর্টার বা এই ধরনের এগুলা বিকেল বেলায় একদম সন্ধ্যার আগে আপনারা এটা গোড়া, গাছের গোড়া স্প্রে করতে হবে। এই কাটুই পোকা সাধারণত মাগরিবের পর থেকে শুরু করে ভোর পর্যন্ত এই সময়টাতে এই কাটুই পোকাগুলো আক্রমণ করে, গাছ কাটে, সারাদিন এরা ঘুমায় এবং রাত্রেবেলায় এরা সজাগ হয়ে এরা সারাদিন সারা রাত কাজকর্ম করে সকালবেলা এরা ঘুমায়। তো আপনারা যে স্প্রেটা করবেন সেটা অবশ্যই এই মাগরিবের আগে, অর্থাৎ মাগরিব হয়ে গেলে তো অন্ধকার হয়ে যায়, অন্ধকার হয়ে গেলে তো স্প্রে করা যায় না। সেক্ষেত্রে আপনারা আসরের পরে বা মাগরিবের আগ মুহূর্তে আপনারা এই গাছের গোড়ায় স্প্রে করে দিতে পারেন। এরপরে আসেন এই যে আন্তঃপরিচর্যা বললাম আমি, ইউরিয়া সার উপর করবেন। তারপরে অনেক অনেক জায়গায় আছে যে মালচিং করবেন, কিন্তু আমি আধুনিক যে সমস্ত চাষগুলো রয়েছে আলু চাষ, সেক্ষেত্রে মালচিং করার প্রয়োজন পড়ে না। আর সরি, কাটুই পোকার কথা তো আমি আলোচনা করেছি। এরপর আপনার সেচ দিবেন। হ্যাঁ, সেচের ক্ষেত্রে আমি বলবো, সেচের ক্ষেত্রে আপনারা দুইটা জিনিস খেয়াল করবেন। প্রথম সেচ এবং শেষ সেচ খুব গুরুত্বপূর্ণ। প্রথম সেচ এবং শেষ সেচ খুব গুরুত্বপূর্ণ। এই প্রথম সেচের ক্ষেত্রে এবং শেষ সেচের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই জন্য বলতেছি যে এইটা এইটা এই জায়গাটা যদি ভ্যালি হয়, আপনাদের যে ইয়ার ভ্যালি, ভ্যালি মানে বুঝতে পারছেন কিনা, যে আপনার যে ইয়ে যে মাটি মাটি দিয়ে যে কেলটা তৈরি করেন সেটাকে ভ্যালি বলা হয়। সেই ভ্যালিটার উচ্চতা যদি এতটুকু হয়, তাহলে এই 3/1 এটাকে 3 ভাগ করবেন, 3/1 পরিমাণ আপনারা পানি দিবেন প্রথম সেচ।
এতটুকু পরিমাণ পানি দিবেন। বাকি 3/1 পানি চুষে উঠবে, আর বাকি 3/1 পানি খালি থাকবে, কোনো পানি থাকবে না। সেক্ষেত্রে এই 3/1 যে গোড়ার অংশটা, এই অংশটার মধ্যে আলু সাধারণত থাকে। যে আলুটা রোপণ করলেন, অর্থাৎ আলুর অর্ধেক থাকবে শুকনা আর অর্ধেক থাকবে ভিজা। আর 3/1 পানি দিতে বলছি এই কারণে দিতে বলছি যে তাহলে এই 3/1 পানি দিলে পরে বাকি 3/1 বাকি 3/1 পানি উঠবে, চুষে উঠবে, আর বাকি 3/1 খালি থাকবে, উপরের অংশটা খালি থাকবে। সেক্ষেত্রে আলু গজায় উঠতে সুবিধা হবে। তার যে এই যে আলুটা অর্ধেক পানি পেলো আর অর্ধেক পানি পেলো না, অর্ধেক ভিজা থাকলো আর অর্ধেক শুকনা থাকলো, এই যে একটা ব্যালেন্স, এই ব্যালেন্সের সময় আলুটা গজে উঠতে তার সময় মানে খুব সহজে গজে উঠতে পারবে। আর এই সময় যদি মনে করেন যে আপনার এই প্রথম সেচটা আমি গুরুত্বপূর্ণ বললাম এই কারণে যে আপনি নিজে দাঁড়িয়ে থেকে এটা সেচটা দেওয়া হবে। যদি আপনার কোনো রাখালকে যদি আপনি বলেন যে কি বলে তুমি এইটা সেচটা দিও, সে কি করলো যে সেচের পানি ছেড়ে দিয়া সে অন্য কোনো কাজ করতে থাকবে, কিংবা সে বিড়ি বা সিগারেট খাওয়া শুরু করে দিল, ইতিমধ্যে পানি পুরোটা ভ্যালি ডুবে গেল। সেক্ষেত্রে কিন্তু আপনার বিরাট অসুবিধা হবে। কি কি অসুবিধা হবে? 1 নম্বর অসুবিধা হবে যে আপনার বেশি উচ্চতায় পানি উঠে গেলে পরে এই মাটিটা একদম শক্ত হয়ে যাবে। যদি শক্ত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার 1 নম্বর হচ্ছে যে আপনার সে বীজটা পচে যাবে। 2 নম্বর হচ্ছে যে যদি নাও পচে, অন্তত এই মাটিটা শক্ত হয়ে যাওয়ার ফলে এটার কিন্তু পরবর্তীতে যে কোনো আপনি সার বলেন, অন্য কিছু বলেন, বা শিকড় এইটা বলেন, এগুলো কিন্তু সবই তার ডিলে হয়ে যাবে। ডিলে হয়ে গেলে কিন্তু আপনার একবার যে ক্ষতিটা হবে সেই ক্ষতিটা আর কখনোই পোষানো সম্ভব হবে না। সেক্ষেত্রে এই প্রথম সেচটা খুবই গুরুত্বপূর্ণ। ভ্যালির 3/1 অবশ্যই দিতে হবে। যদি এর বেশি দেন অসুবিধা হবে, এর কম যদি দেন তাও অসুবিধা হবে। আমার কথা বুঝতে পারছেন কিনা? জি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, সেচের বিষয়টা কিন্তু এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই এই কাজটা যদি কেউ একবার ভুল করে যে স্যার আমি তো প্রথম সেচ দিতে ভুল ভুল করে ফেলছি, তাহলে কিন্তু অসুবিধা হবে। এবং সেই অসুবিধার খেসারত কিন্তু আপনার মানে ওই পুরা সিজনটাকে দিতে হবে। এটা কিন্তু এই ভুলের কিন্তু ক্ষমা নাই আর। এই প্রথম শেষটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং শেষ শেষটাও গুরুত্বপূর্ণ। শেষ শেষটাও ঠিক একইভাবে 3/1 দিবেন। এবং শেষ শেষটা আপনার যখন হামপুলিং করে ফেলবেন, অর্থাৎ গাছ উঠিয়ে ফেলবেন যখন, তার অন্তত 10 থেকে 15 দিন আগে এই শেষটা বন্ধ করতে হবে, মানে শেষ শেষ দিতে হবে। যে আপনার যদি 70 দিনের সময় যদি আপনি গাছ তুলে ফেলেন, সেক্ষেত্রে আপনাকে 55 দিন বা 60 দিনের পরে আর সেচ দেওয়া যাবে না। 60 দিনের মধ্যে বা 55 দিন বা 60 দিনের সময় আপনার শেষ শেষটা দিতে হবে, এবং শেষ শেষটা হবে এই 3/1। এই 3/1 হবে শেষ, আর বাকি 2 ভাগ খালি থাকবে। আর শেষ শেষটাও যদি আপনি বেশি দিয়ে ফেলেন, সেক্ষেত্রে আপনার কয়েকটা সমস্যা হবে। একটা হচ্ছে যে আপনার মেইন সমস্যা হবে আপনার স্ক্যাব হয়ে যাবে, আলুর গায়ে দাগ পড়ে যাবে, আলু অনেক পচে যাবে। কারণ তখন ততদিনে আলু আপনার হয়ে গেছে, সেই আলুগুলা আপনার নষ্ট হয়ে যাবে। এই প্রথম শেষ এবং শেষ শেষ এই দুইটার ভুল হইলে এইটার কোনো ক্ষমা নাই, এটা আপনার ক্ষতি করবেই আপনাকে। আচ্ছা, তারপরে আমি স্লাইডে চলে যাই। এরপরের যে সেচগুলা আছে সেই সেচগুলা আপনাকে, এরপরে যে আপনি সেচ, অনেকে বলবে যে সেচ কয়টা দিব। আসলে সেচ আসলে কয়টা দিবেন এটা বলা মুশকিল, কারণ এক এক জমি এক এক রকম। আপনার যদি এঁটেল দোআঁশ মাটি হয় সেক্ষেত্রে সেচ কম লাগবে, সেক্ষেত্রে আপনি বেলে দোআঁশ হলে পরে আপনার সেচ বেশি লাগবে। সেক্ষেত্রে আপনার সাধারণত 3টা 4টা সেচ লাগে অনেক ক্ষেত্রে, কারো ক্ষেত্রে আবার 2টা সেচও লাগে, কারো ক্ষেত্রে 3টা সেচ লাগে, কারো ক্ষেত্রে 5টা সেচও লাগতে পারে। যদি আপনার জমিটা বালি মাটি হয় সেক্ষেত্রে আপনার এটা আপনার অবস্থা বুঝে ব্যবস্থা করতে হবে। অর্থাৎ একটি মাটি, একটা দলা তুলবেন, আপনি মাটিতে যে দলা তুলবেন, হাত দিয়ে মুঠ করবেন, হাত দিয়ে মুঠ করে উপর থেকে ছেড়ে দিবেন। ছেড়ে দিয়ে যদি দেখেন যে মাটিটা ভেঙে মানে 2 ভাগ হয়ে গেছে কিংবা ভেঙে গেছে, তাহলে আপনি বুঝবেন যে আপনার জমিতে সেচ দিতে হবে। আর যদি দেখেন যে না, এটা চিপসে খেয়ে পড়ে গেছে বা একটু থেতলিয়ে গেছে আপনার মুঠিটা, তাহলে বুঝবেন যে আপনার মাটিতে সেচ দেওয়ার দরকার নাই।
যদি ভেঙে যায় তাহলে বুঝবেন যে মাটিতে পানি কম আছে, এই জন্য ভেঙে গেছে। আর যদি না ভাঙে তাহলে বুঝবেন যে আপনার সেচের কোনো প্রয়োজন নাই। স্যার প্রথম সেচটা কতদিন বয়সে দিব? প্রথম সেচটা আমি তো আপনাকে বললাম যে শেষ জিনিসটাই হলো কি আপনার যখন দরকার তখন দিবেন। তবে সাধারণত আহ শুকিয়ে দেওয়ার পরে, মানে যখন নাকি আপনার এইটা শুকিয়ে রোপণ করবেন, মোটামুটি আপনার এই গাছ যখন একটু গজে উঠবে, গাছ যখন একটু গজে উঠবে তারপরে আপনার সেচটা দেওয়া ভালো। যদি তার আগে যদি দেখেন যে আপনার মানে মাটি বেশি শুকিয়ে গেছে, একদম গজাইতে সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আপনার 7 দিন পরেও সেচ দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে সেচের পরিমাণটা একদম কমাই দেবেন, অবশ্যই 3 ভাগের 1 ভাগের উপরে দেওয়া যাবে না। ধন্যবাদ স্যার। এই যে অতিরিক্ত সেচ দিলে কি হবে এবং অনিয়মিত সেচ দিলে কি হবে সেটাও বলা আছে। যে অতিরিক্ত সেচের কথা তো আপনাদের বলছি, যে কি বলে আপনার স্ক্যাব হয়। আর অনিয়মিত সেচ, যদি ঠিক মতো সেচ না দেন, অনেক সময় দেখা যাচ্ছে যে সেচ আহ, যখন দরকার তখন দেন নাই, পরে আবার বেশি করে দিয়েছেন, আবার সেচের ঘাটতি ফেলাইছেন, এরকম যদি হয় সেক্ষেত্রে টিউবার গঠনের সমস্যা হয় এবং ফলনে মারাত্মক হ্যাম্পার হয়, এবং সেক্ষেত্রে হলো হাড় এবং ফাঁপা কেন্দ্র তৈরি হয়, অর্থাৎ আলুর ভিতরে ফাঁপা তৈরি হবে। যদি বেশি সেচ দিয়ে ফেলেন হলো হার্ড হয়ে যাবে। আবার যদি মনে করেন যে ই হয় কি বলে সেচের, অর্থাৎ যখন দরকার ছিল তখন দেন নাই, পরে বেশি করে দিয়ে দিচ্ছেন, তখন দেখা যাবে যে আলু ডিফর্ম হয়ে গেছে। অর্থাৎ আলুটা দেখবেন যে কোন একটা আলু হয়েছে, আবার কতটুকু বড় হয়ে গেছে, এক সাইড থেকে বৃদ্ধি পায় এসে বড় হয়ে গেছে, আরেক সাইডে মানে ই হয়ে, অর্থাৎ ডিফর্ম সাইজ যেটাকে বলে, ঠিক মতো তার আলুর যে গঠনটা, যে সুন্দর একটা শেপ আসা, সেই শেপটা থাকবে না আর কি। এরপরে ছত্রাকনাশক এবং কীটনাশক, এটা অবশ্যই 7 থেকে 10 দিন পর পর এটাকে দুইটা জিনিস স্প্রে করতে হবে, ছত্রাকনাশক এবং একটা কীটনাশক। হ্যাঁ, সেক্ষেত্রে ডাইথানেম হলো ছত্রাকনাশক, আপনার কীটনাশক হতে পারে এমিডা ক্লোরোপিড গ্রুপের ওষুধ, অর্থাৎ জাপ পোকা দমনের জন্য, যেটা এমিডা ক্লোরোপিড কিংবা আপনার অ্যাসেটাপ হতে পারে, বা এরকম যে সমস্ত অর্থাৎ একটা কীটনাশক এবং একটা ছত্রাকনাশক, এই দুইটা একত্র করে একসাথেও স্প্রে করতে পারেন, কোনো অসুবিধা নেই, পরস্পরের বিক্রিয়া করে না। দুইটা একসাথে, এটা শিডিউল করে করে 7 থেকে 10 দিন অন্তর অন্তর আপনি একদম আপনার পর্যন্ত, আম্পুলিনের আগ পর্যন্ত আপনার এটা স্প্রে করে যাবেন। আপনার যখন যদি 70 দিনে হাম্পলিং করেন, সেক্ষেত্রে আমরা 65 দিনের সময় আপনি এটাকে এই স্প্রেটা বন্ধ করে দিতে পারেন। আপনার স্প্রেটা শুরু হবে 20 দিন পর পর থেকে, অর্থাৎ গাছ মাথা গজে উঠবে এরপর থেকে, অর্থাৎ 20 দিন বয়স থেকে শুরু করে আপনার 70 দিন, যদি 80 দিন রাখেন, তাহলে আপনার 70 দিন পর্যন্ত এই 20 থেকে 10 দিন পর পর এই 4টা 5টা হইতে পারে আপনার, হয়তো 5টা হইতে পারে, অথবা আরো বেশি লাগতে পারে যদি আপনার মনে করেন যে আপনার এলাকায় লেড ব্লাইটের, এই যে আপনাদের কিন্তু আমি শুরুতেই বলছিলাম যে আলুর ক্ষেত্রে দুইটা রোগ খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে আপনার ব্যাকটেরিয়াল উইল্ট, এটা নিয়ে অনেক আলোচনা করছি। আরেকটা গুরুত্বপূর্ণ আপনার রোগ হচ্ছে কি আপনার লেড ব্লাইট, যেটা বলতেছিলাম যে লেড ব্লাইটের আক্রমণ হতে পারে। তো লেড ব্লাইট আক্রমণ হওয়ার জন্য বেশ কয়েকটা আপনার সিমটম রয়ে গেছে। একটা হচ্ছে কি মেঘলা আকাশ থাকবে, একদম কুয়াশাচ্ছন্ন পরিবেশ থাকবে, তারপরে বৃষ্টি হবে হবে এরকম, মানে গুড়ি গুড়ি বৃষ্টি হবে, এরকম যদি পরিবেশ দেখেন, তাহলে আপনার অবশ্যই 7 দিন বা 10 দিনের অপেক্ষায় বসে থাকবেন না, সঙ্গে সঙ্গে স্প্রে করে দিবেন। সেটা 2 দিন হতে পারে, সেটা 3 দিনও হতে পারে, বা ওই পরিবেশ যদি আপনার যদি 10 দিন পর্যন্ত বিরাজ করে, তাহলে আপনার 2 দিন বা 3 দিন পর পর আপনি স্প্রে করবেন। এবং এই স্প্রেটা অবশ্যই আপনার করে রাখতে হবে। এবং আপনার গাছে লেড ব্লাইট ধরবে তারপরে আপনি স্প্রে করবেন, এই আশা যদি যদি আপনারা আলু করেন, তাহলে কিন্তু আলু করে আপনার লাভবান হতে পারবেন না। কারণ লেড ব্লাইট সকালে দেখবেন যে একটা গাছে হয়েছে, বিকেলে দেখবেন যে আপনার পুরা ক্ষেত ছড়িয়ে গেছে, এবং তারপরের দিন যেয়ে দেখবেন যে আলু গাছই নাই। স্যার এই ক্ষেত্রে কার্যকরী ছত্রাকনাশক কোনটা স্যার? আমি বলবো আপনাদেরকে কার্যকরী ছত্রাকনাশক, আপনারা এখন বাংলাদেশে কার্যকরী মানে ছত্রাকনাশকের যে সমস্ত রয়ে গেছে, সেগুলা কিন্তু মানে অখ্যাত অখ্যাত বহু কোম্পানি রয়ে গেছে।
ম্যাক্সিমাম এই ছত্রাকনাশকের অনেকগুলোরই দেখা যাচ্ছে যে যে পরিমাণ থাকার কথা সেই পরিমাণ আসলে নাই, ম্যাক্সিমাম ক্ষেত্রেই নাই। এটা অতীব সত্য কথা, আহ যেটা মানে খারাপ লাগলেও এটা আসলে বাস্তবতা তাই। এই জন্য আপনারা যেটা নাকি ব্র্যান্ডেড রয়ে গেছে, সেই ব্র্যান্ডেড গুলো আপনারা ইউজ করার চেষ্টা করবেন। যেমন ধরেন যে আপনার অটো ক্রপ কেয়ার রয়ে গেছে, তারপরে ধরেন সিনজেন্টা, তারপরে এসিআই, এই সমস্ত মানে ব্র্যান্ডেড যে সমস্ত এইগুলো রয়ে গেছে আপনারা চেষ্টা করবেন সেগুলোকে ব্যবহার করতে। এছাড়া যদি আপনি ব্যবহার করেন অন্য কোনো অখাদ্য কোম্পানি বা এইগুলা ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনারা করে দেখতে পারেন যে আসলে কার্যকরী কতটুকু। সেক্ষেত্রে যদি আপনাদের মতো হয় যে না অমুক কোম্পানিটা আমি ভালো ফলন পাইছি, বা আমারটার মধ্যে এইগুলা লেড ব্রাইট ধরে নাই, লেড ব্রাইট আশেপাশে ছিল কিন্তু আমারটা এই কোম্পানিটাই ব্যবহার করার ফলে এটা হয় নাই, সেক্ষেত্রে আপনারা আপনাদের সেই বিশ্বস্তটা আপনারা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই। স্যার ছত্রাকনাশক হিসেবে কি আমরা শুরুর দিকে বড় মাপের মানে ম্যানকোজেব, কার্বেন্ডাজিম বা মেটালেক্সিক এগুলার ব্যাপারে যদি একটু হ্যাঁ বলতেন? হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ যে অনেকে আছে যে এই কি বলে ইটা এই অনেকেই শুরুতেই আপনারা অনেকেই মানে বেশি সাবধান, কিছু কিছু মানে সব চাষি তো সমান না, কিছু কিছু চাষি আছে যে অনেক বেশি সাবধান থাকে। তারা বেশি সাবধান হতে যায়, দেখা যায় যে তারা মেটালিক্সেল প্রথমেই মেরে দেয়। এই মেটালিক্সেল যদি আপনার প্রথমেই দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার গাছের গ্রোথটা আপনাকে থামাই দিলেন। মেটালিক্সেল আসলে কিভাবে কাজ করে আপনাদেরকে একটু বলি। যে মেটালিক্সিল কাজ করে হলো যে আপনার এই যে গাছের এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখেন যে দেখতে পাচ্ছেন কিনা যে গাছের পাতার এই যে নিচের পৃষ্ঠে দেখেন যে এই যে ঠোসা পড়ার মতো হয়ে গেছে, এটা কিন্তু লেড ব্লাইট। এই লেড ব্লাইটটা কিন্তু এটা পাতার নিচের পৃষ্ঠে আসে। আমরা যখন খেতে যাই তখন কিন্তু উপরের পৃষ্ঠে আমরা দেখি, কিন্তু নিচের পৃষ্ঠে কিন্তু উল্টে সাধারণত আমরা দেখি না। কিন্তু আমরা নিচের পৃষ্ঠে অবশ্যই, যখন নাকি আপনার গাছের বয়স 35 থেকে শুরু করে আপনার 60 দিন পর্যন্ত থাকে, এই সময়টাতে আপনারা প্রতিদিন মাঠে 3 বার করে যাবেন। একটা হলো সকালে, একটা দুপুরে, একটা হচ্ছে গিয়ে সন্ধ্যা মানে বিকেলে যাবেন। 3 বারে কি দেখবেন? প্রথমে সকালবেলায় গিয়ে দেখবেন যে এই ঠুসা পড়া এই রোগটা হয়েছে কিনা, আর দুপুর বেলায় গিয়ে দেখবেন যে ব্যাকটেরিয়ার উইল্ট আছে কিনা, অর্থাৎ একদম সুস্থ সবল গাছ, সেটা কোনোটা নেতিয়ে পড়ছে কিনা। দুপুর বেলায় গিয়ে এটা দেখবেন। আরেকটা হচ্ছে কি বিকেল বেলায় গিয়ে আবার এই যে পাতা উল্টি এইটা চেক করবেন যে এই লেগ ব্লাইটটা আসছে কিনা। তো এইটা আসলে পরে কিন্তু আপনার অবশ্যই এটাকে ফাঙ্গিসাইড বেশি করে স্প্রে করতে হবে। যদি এসে যায়, এটা যখন নাকি এসে যায়, লেড ব্লাইটটা যদি আপনার ক্ষেতের মধ্যে ধরে গেছে, সেক্ষেত্রে তবেই আপনার মেটালেক্সিল বা কার্বনডাইজম এগুলা ব্যবহার করবেন। তাছাড়া কার্বনডাইজম দরকারই নাই এখানে। কার্বনডাইজম বেশি কাজ করে হলো গাছের গোড়া পচার রোগ যখন হয়, তখন গোড়া পচার জন্য কার্বনডাইজম ভালো কাজ করে। সেক্ষেত্রে এই মেটালিক্সিল সবাই যেটা ব্যবহার করে যে এটা হওয়ার পরে, লেড ব্লাইট হওয়ার পরে সবাই মেটালিক্সিল ব্যবহার করে। মেটালিক্সিলের ফাংশনটা কিরকম? ফাংশনটা হলো এই গাছের গাছের পাতা যখন নাকি এটা থাকে, পাতা যখন নাকি একটুখানি বৃদ্ধি হয়, এই যে মেটালিক্সিল বলা হয় যে আপনারা 3 দিন বা 7 দিন পর পর আপনারা স্প্রে করেন। কেন বলা হয়? কারণ হলো যে এই পাতাটার মধ্যে যখন মেটালিক্সিলটা দেওয়া হয়, এই পাতাটার বৃদ্ধিটা থেমে যায়। যখন নাকি আবার 3 দিন বা 7 দিন পরে এই পাতাটা আরেকটু বৃদ্ধি হয়, যে বাড়তি যে পাতাটা হলো ওটার মধ্যে কিন্তু মেটালিক্সিল নাই, তখন কিন্তু ওই বাড়তি অংশটুকুর মধ্যে কিন্তু আবার সেই ব্লেড ব্লেডটা আইসা ওখানে কিন্তু আক্রমণটা করে। তো সেক্ষেত্রে আপনার 3 দিন পরে বা 7 দিন পরে কিন্তু আবার স্প্রে করতে হয়, এই কারণে স্প্রে করতে হয়। তো সেক্ষেত্রে অনেকে আছে যে কি বলে শুরুতেই আমার লেড ব্লাইট ধরে নাই, কিছু নেই, মেটালিক্সিল আমি সব মেরে দিলাম, আমি আমার টাকা আছে আমি দিয়ে দিলাম। মেটালিক্সিল কিন্তু ফাঙ্গিসাইডের দাম বেশি, অনেকে বলে যে হ্যাঁ আমার টাকা আছে আমি দিয়ে দিলাম স্প্রে বেশি করে। কিন্তু আসলে মেটালিক্সিল দেওয়াটা কখনোই ওয়াইজ হবে না যতক্ষণ না পর্যন্ত লেড ব্লাইট আক্রমণ করে। অর্থাৎ এই লেড ব্লাইট আক্রমণ করলে এটার শেষ চিকিৎসা হলো মেটালেক্সিল। তো শেষ চিকিৎসা করে এটাকে বৃদ্ধিটাকে থামাই দেওয়া হয়, গাছের বৃদ্ধিটাকে থামাই দেওয়া হয়, থামাই দিয়া এসে এই রোগটাকে চিকিৎসা করা হয়। তো যখন নাকি বৃদ্ধি থেমে গেল, সে কিন্তু 10 দিনের জন্য আপনি আপনার বৃদ্ধিটা কিন্তু আবার থেমে গেল, তো 7 দিন বা 10 দিনের জন্য আপনার, সেক্ষেত্রে কিন্তু আপনার ফলনটা কিন্তু হ্যাম্পার হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে পারতপক্ষে মেটালেক্সেল যাতে ব্যবহার না করতে হয়, এই জন্য কিন্তু আপনার এই যে প্রয়োজনে ছত্রাকনাশক কয়দিন পর পরই আপনি 10 দিন না হয় 7 দিন পর পর স্প্রে করা শুরু করে দেন, যাতে করে মেটালেক্সিল ব্যবহারই না করতে হয়। এই দেখেন যে আক্রান্ত গাছে লেড ব্লাইট হলে পরে কি অবস্থা হয়ে যায়, যে পুরা মাঠ শেষ হয়ে যায়।
এবং এই আলুগুলা, আক্রান্ত আলুগুলা স্টোরেজে সাধারণত এগুলা দেখা যায়। আচ্ছা, এরপরে আছে রাইজোপটোনিয়া সমস্যা আছে। এই রাইজোপটোনিয়া গুলো হলো যে কোন একটা গাছ দেখবেন আপনারা, যে কোন একটা গাছ স্ট্রেনদেন হয়ে গেছে, অর্থাৎ একটা গাছ অনেক মনে হচ্ছে যেন অনেকগুলা গাছ হয়ে গেছে, সেই গাছের মধ্যে একটা গাছ অনেক বড় হয়ে গেছে এবং কাণ্ড শক্ত হয়ে গেছে, যে একদম মানে বীরের মতো দাঁড়িয়ে থাকে একটা গাছ। কি বলে, সে কাণ্ড শক্ত হয়ে গিয়া সে একটা মানে ইয়ের মতো দাঁড়িয়ে থাকে। এই ধরনের গাছ যদি দেখেন যে কাণ্ড গুলা ফুলে গেছে, এরকম এরকম যদি দেখেন, তাহলে সেক্ষেত্রে সেই বুঝবেন যে সেই গাছটা রাইজোপটোনিয়া আক্রান্ত হয়েছে। এবং সেই গাছ থেকে যে সমস্ত আলু হবে, সেই আলু থেকেও আপনার রাইজোপটোনিয়া হবে। এবং আপনারা যখন আলু রোপণ করবেন এবং আলু কাটবেন, তখন দেখবেন যে আপনার এই আলুগুলা, কোনো একটা আলু যদি সেকেন্ডারি গ্রোথ হয়, অর্থাৎ একটা আলুর মধ্যে আরেকটা আলু লেগে রয়েছে, এরকম যদি থাকে, অর্থাৎ কিংবা চোখটা বের হয়ে আছে, কিংবা আলুটা একটু কোন একটা জায়গায় স্ফীত হয়ে গেছে, একটু মানে মোটা হয়ে গেছে, একটু বড় হয়ে গেছে, একটু এরকম একটু ডিফর্ম সাইজ আলু, সেই আলুগুলা বীজ হিসেবে ব্যবহার করবেন না। সেই বীজগুলা থেকেই কিন্তু এই রাইজোপটোনিয়া সমস্যাগুলো তৈরি হয়। এবং সেক্ষেত্রে রাইজোপটোনিয়া আক্রমণটা হইলে সেই গাছে কিন্তু টিউবার কিন্তু অনেক কম ধরে। টিউবার মানে দুই একটা আলু ধরে, দুই একটা ধরে, আর সেখানে ফলন হয় না। সে কিন্তু সার খাচ্ছে, সে সে পানি খাচ্ছে, সবকিছুই খাবে, কিন্তু ফলনটা ঠিক মতো হবে না। তো রাইজোপটোনিয়া থেকে ব্যবহার করার মানে মুক্ত থাকতে চাইলে, যে শুরুতে বললাম যে যখন বীজ কাটবেন তখনই মানে দেখা যায়, যে যারা নাকি বুঝতে পারে যে আসলে এটা রাইজোপটোনিয়া কিনা, সে কাটার সময় ধরা পড়ে যায় যে এটা রাইজোপটোনিয়া। সেক্ষেত্রে ওই যে বললাম যে ব্লিচিং পাউডার দিয়ে এখানে শোধন করার কথা বলা হয়েছে, বরিক অ্যাসিড দিয়ে শোধন করার কথা বলা হয়েছে, যে সেক্ষেত্রে করা যেতে পারে। কিন্তু এগুলা খুব একটা কার্যকরী কিছু না। কার্যকরীটা হলে যে ওটাকে বাদ দিয়ে দেওয়া। এই যে দেখেন যে এরিয়াল টিউবার হয়েছে, হ্যাঁ, এই যে দেখবেন যে আলুর গাছের মধ্যে আলু ধরছে, অনেক সময় কিন্তু এরকম দেখা যায় যে গাছের মধ্যে আলু ধরে। এটা কিন্তু রাইজোপটোনিয়ার কারণে এটা সিভিয়ার আকার ধারণ ধারণ করছে, অর্থাৎ অনেক বেশি আক্রমণ দিচ্ছে এই রাইজোপটোনিয়া। এই যে আলুগুলা দেখেন যে একটু ডিফর্ম, এই যে আলুগুলা দেখেন যে বাড়তি আক্রমণ, বাড়তি অংশ বেড়ে গেছে একদিকে, কিংবা একটা আলুর সাথে একটা আলু জোড়া লাগিয়ে গেছে, এরকম দেখা যায়। সেক্ষেত্রে বুঝবেন যে এটা রাইজোপটোনিয়ার আক্রমণ হচ্ছে। এই আলুগুলা বীজ হিসেবে ব্যবহার করবেন না। আরেকটা যে ঢলে পড়া রোগ, ব্যাকটেরিয়াল উইল্ট, এটা অনেকে অনেক আলোচনা করছি। তো সেক্ষেত্রে উইল্টিং দেখলেই আপনারা মনে করবেন না যে কেউ এটা আপনার এই রলস্টেনিয়ার আক্রমণ হয়েছে। সেক্ষেত্রে ফিউজেরিয়াম দ্বারা আক্রমণ হইতে পারে। এই ফিউজেরিয়াম দ্বারা যদি এই ঢলে পড়া রোগ হয়, অর্থাৎ আপনাকে আমি 3 বার মাঠে যেতে বলছি প্রতিদিন, 35 দিন বয়স থেকে 60 দিন বয়স পর্যন্ত আপনারা প্রতিদিন মাঠে 3 বার যাবেন। আপনারা একটু আগেও বলছি যে সকালবেলায় গিয়ে দেখবেন, সকালে এবং বিকেল বেলায় গিয়ে দেখবেন যে আপনারা এই লেড ব্লাইট আসছে কিনা। আর দুপুর বেলায় গিয়ে দেখবেন যে এইটার মধ্যে কোনো একটা গাছ হঠাৎ করে নেতিয়ে পড়তেছে কিনা। যদি নেতিয়ে পড়ে থাকে, সেক্ষেত্রে ধরে নিতে হবে যে দুইটা কারণে নেতিয়ে পড়ে। একটা হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়াল উইল্ট, আর একটা হচ্ছে গিয়ে ফিউজারিয়াম উইল্ট। এই দুই কারণে হয়ে থাকে। যদি সেটা ব্যাকটেরিয়াল উইল্টের কারণে হয়, তাহলে কিন্তু এইটাকে কাটলে পানির মধ্যে যদি এই দণ্ডটা যদি একটা স্বচ্ছ গ্লাসের মধ্যে যদি আপনারা কাইটে এটাকে যদি গ্লাসের মধ্যে দেন, তাহলে ভিতর দিয়ে কিন্তু একটা পুষের মতো বের হবে। যদি পুষের মতো বের হয়, তাহলে নিশ্চিত হবেন যে এটা ব্যাকটেরিয়াল উইল্ট। এবং সেটার ক্ষেত্রে এই মাটিটা অবশ্যই শোধন করতে হবে, এবং মাটিটা আছে সেই মাটিটা সহ এটাকে ফেলে দিতে হবে। এবং মাটির মধ্যে আপনার ব্লিচিং পাউডার দিয়ে অবশ্যই এটাকে সিল করে দিতে হবে, যাতে করে এখানকার পানি অন্য কোথাও আর না যায়, এবং ওটার গোড়ার পানিটা অন্য কোথাও যেন না যায়। এটাকে আপনাকে সতর্ক হতে হবে যদি ব্যাকটেরিয়াল উইল্ট হয়ে থাকে। আর যদি ফিউজেরিয়াম উইল্ট হয়ে থাকে, সেক্ষেত্রে দেখবেন যে এটাকে ফারবেন ভিতরে, গাছটা যেটা নেতে পড়ছে সেটাকে ফেলে দেখবেন যে ভিতরে একটা মানে ফাঙ্গাসের মতো পড়ছে। তো সেক্ষেত্রে যদি এবং এটাকে যদি এই পানির মধ্যে চুপাই যদি দেখেন যে এটা ওরকম পুষ বের হচ্ছে না,
সেক্ষেত্রে ধরে নেবেন যে এটা ফিজিওরাম উইল্ট, এবং এই ক্ষেত্রে আপনার অতটা সমস্যা নাই। এটার মাটির এটার মধ্যে পানি ওই ব্যাকটেরিয়াল উইল্টের মতো কোনো মারাত্মক কোনো সমস্যা না, শুধুমাত্র ওই গাছটাই মারা যাবে, অন্য কোনো গাছ মারা যাওয়ার কোনো সম্ভাবনা নাই। সিলভার স্কার্ফ, এটা খুব একটা গুরুত্বপূর্ণ রোগ না, এটা স্কিপ করে যাচ্ছি আমি। গ্যাংগ্রিন হয়, এটাও ক্ষেত্রে খুব এটাও গুরুত্বপূর্ণ রোগ না। এটা হচ্ছে এই যে যেটা অনেক আলোচনা করছি, রলসেনিয়া সোলানাম, যে ব্যাকটেরিয়াল উইড, এটা নিয়ে অনেক আলোচনা করছি আপনাকে। এইটা আরেকটু আলোচনা করি, সেটা হচ্ছে যে দুপুরের রোদ্রের মধ্যে যখন নাকি একদম দুপুর থাকবে তখন এটাকে ঢলে পড়বে, আবার শেষ বেলায় দুপুরের পরে এটা কিন্তু আবার সে হয়ে যাবে, আবার সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, এই অবস্থায় দেখবেন, কিন্তু এই অবস্থায় দেখলে পরে আপনারা ওটাকে টেস্ট করে দেখবেন যে আসলে ব্যাকটেরিয়া উইল কিনা। যে বললাম যে পানির মধ্যে গাছটাকে, কাণ্ডটা কেটে এনে আমরা স্বচ্ছ গ্লাসের মধ্যে আপনি চুবিয়ে রাখবেন, চুবিয়ে রাখলে পরে এটা দেখবেন যে ওটার মধ্যে থেকে পুষের মতো বের হচ্ছে কিনা। হ্যাঁ, এটা লাইট দিয়ে দেখলে দেখবেন যে পুষের মতো বের হয় কিনা। যদি বের হয় তাহলে ব্যাকটেরিয়া উইল্ট নিশ্চিত হবেন, সেক্ষেত্রে ওই অনুসারে ব্লিচিং পাউডার দিয়ে আপনার ব্যবস্থা নেবেন। সেক্ষেত্রে ব্যাকটেরিয়াল উইল্টের যে এটা হয়, এই যে ইয়ের মধ্যে দেখবেন যে প্রথমে এটার আক্রমণটা হয়ে লোকে গাছের যে এই চোখ রয়ে গেছে, সরি, এই যে আলুর মধ্যে যে চোখ রয়ে গেছে সেই চোখের মধ্যে দিয়ে তার আক্রমণটা প্রথমে হয়। এই চোখগুলা দাবানো থাকে, এই চোখগুলা এরকম দাবানো থাকে। আপনারা যখন আলু কাটবেন এবং আলু কাটার ক্ষেত্রে যখন নাকি আলু কাইটা যখন রোপণ করবেন, তখন দেখবেন যে এই যে কর্তিত আলু যেটা স্লাইডের মধ্যে দেখতেছেন, এই স্লাইডের মধ্যে কর্তিত আলুর মধ্যে রিং এর মতো যদি দেখেন, যদি রিং দেখেন তাহলে বুঝবেন যে এটা ব্যাকটেরিয়াল উইল্ট। এবং এই রিং দেখার সঙ্গে সঙ্গে আপনি কাটা থামাই দিবেন, কাটা থামাই দিয়ে আপনার ওই চাকুটা কিংবা ওই গুটি দাটা আপনার স্যাভলন দিয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে অন্য আলু কাটবেন। কারণ এই একটা আলু কেটে কাটার পরে যে জীবাণুগুলো রয়েছে আপনার বটির মধ্যে যদি লেগে থাকে, আরো 10টা আলু কাটবেন, সেই 10টা আলুর মধ্যে এই জীবাণুটা চলে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনার মানে আপনার ফসলের অনেক ক্ষতি হয়ে যাবে। এটা কিন্তু খুব সাবধানে করতে হবে। তারপরে হলো গিয়ে আপনার স্ক্যাব বা দাঁত। এই দাঁতের ক্ষেত্রে আপনি ওই যে আপনাদেরকে বললাম যে বরিক অ্যাসিড দিয়ে শোধন করতে পারেন, যে যখন নাকি বীজ অঙ্কুর করবেন তখন 3% বরিক অ্যাসিড দিয়ে এটাকে স্প্রে করে দিয়ে ইয়ার কাপড়টা শুকিয়ে দিলে পরে এটা হয় না। আর একটা বিষয় হচ্ছে যে এই স্ক্যাবটা সাধারণত পিএইচ এর উপর নির্ভর করে অনেকটা। মাটির পিএইচ যদি কম থাকে সেক্ষেত্রে এখানে স্ক্যাব হয়। আবার যদি পানির সেই যখন যখন যদি পিএইচ মাত্রা যদি কম থাকে সেক্ষেত্রে যদি পানির পরিমাণটা বাড়িয়ে দেন সেক্ষেত্রে স্ক্যাব হবে। আবার শেষ চাষের সময় যে আমি বললাম যে 3 ভাগের 1 ভাগ সেচ দিতে হবে, সেক্ষেত্রে যদি শেষ চাষের সময় যদি পানিটা একটু বেশি হয়ে যায় সেক্ষেত্রে স্ক্যাব হবে। এই জন্য এই কাজগুলা আপনারা করবেন যাতে করে স্ক্যাব না হয়। যে শেষ চাষের সময় মানে শেষটা আপনারা কমাই দিবেন, শেষটা 15 দিন আগে আপনি সেচটা বন্ধ করে দিবেন যাতে করে এটা না হয়। সেক্ষেত্রে পিএইচ মাত্রা যদি কমও থাকে সেক্ষেত্রে স্ক্যাব হবে না। আর এরপরে যে সমস্ত রয়েছে স্ক্যাবের ছবি, বিভিন্ন স্ক্যাব। তো স্ক্যাব আলুর জন্য খুব বেশি ক্ষতিকর না, তবে কথা হচ্ছে যে যদি পিএইচ এর পরিমাণ যদি আপনার জমিতে কম থাকে এবং সেচের পরিমাণ যদি আপনি বাড়িয়ে দেন, সেক্ষেত্রে স্ক্যাব আপনার মাঠের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। কিন্তু তাছাড়া স্ক্যাব তেমন কোনো গুরুত্বপূর্ণ রোগ না। এখানে আরেকটা রোগ আছে, এটাও মোটামুটি আলুর ক্ষেত্রে একটা মাঝারি ধরনের একটা সমস্যা তৈরি করে কারো কারো ক্ষেত্রে। এটা হচ্ছে ব্ল্যাক লেগ। এই যে দেখেন এই গাছের গোড়ার এইখানে দেখেন যে গোড়ার এই যে যেখানে আলু ধরে তার উপরে, অর্থাৎ মাটি যে লেভেলটা থাকে, যে লেভেলে মাটি থাকে ঠিক ওই জায়গাটার মধ্যে, এই লেভেলের মধ্যে এখানে পচে যায়, এটাকে বলা হয় ব্ল্যাক লেগ। এই ব্ল্যাক লেগটা হলে পরে অবশ্যই কার্বন ডাইজিম গ্রুপের ওষুধ দিতে হবে। সেই সেই ওষুধটা এই গাছের গোড়ায় এটা স্প্রে করতে হবে, গাছের গোড়ায় স্প্রে করলে তবে এটা হয়।
সেই এই ক্ষেত্রে মাটির পিএইচটা যেন আপনার বেশি কম না থাকে সেটা খেয়াল রাখতে হবে। এবং এই সানশাইন আলু যে বললাম যে এটা অনেক গুণগান গাইছি, এটার ক্ষেত্রেও কারো কারো ক্ষেত্রে যদি এই মাটিটা যদি না শুকিয়ে রোপণ করেন, অর্থাৎ আপনাদের অনেকেই আমি শুরুতেই বলছি যে মাটি অবশ্যই ভালো মতো শুকিয়ে তারপরে আহ, রোপণ করতে হবে। সেক্ষেত্রে কেউ কেউ যদি করেন যে আপনার আহ, আমন করলেন, আমন করার পরে ভালো মতো না শুকিয়ে আপনি রোপণ করেন, তাদের ক্ষেত্রে এই ব্ল্যাক লেগটা একটা বড় ধরনের হুমকি হয়ে দাঁড়ায়। এটা তাদের ক্ষেত্রে অনেক ক্ষতি করে ফেলে এই ব্ল্যাক লেগ। সেক্ষেত্রে আলু জমিটা ভালো মতো না শুকিয়ে রোপণ করলে সাধারণত এই ব্ল্যাক লেগ রোগটা একটু বেশি আক্রমণ করে। এবং এই ব্ল্যাক লেগ রোগের প্রতি সেন্সিটিভ হলেও এই সানশাইন আলুটা অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে কি বলে, যারা নাকি এই শুকিয়ে না রোপণ করতে পারছে সানশাইন আলুটা, তাদের এই ব্ল্যাক লেগ অনেকের এটা ধরে গেছে। আর যারা নাকি ঠিক মতো শুকিয়ে রোপণ করছে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে ব্ল্যাক লেগ হয়নি। এরপরে যে সমস্ত রোগগুলো রয়েছে যে পিএলআরভি, এটা একটা আহ, ইয়ার ক্ষেত্রে ভাইরাস জনিত রোগ। পিএলআরভি সাধারণত এটা শেষ আহ, বয়স যখন এই শেষের দিকে দেখা যায় তখন দেখবেন যে যে এই ইয়ের গাছের পাতাগুলা দেখবেন যে নৌকার মতো হয়ে গেছে, যে বাঁকে গেছে, একটু মুড়ে গেছে। পাতা মোড়ানো ভাইরাস। হ্যাঁ, এই পাতা মুড়ে গেছে এরকম দেখা যায়। এই বয়স্ক পাতার মধ্যে এগুলো সাধারণত দেখা যায়, পিএলআরভি এটা দেখা যায়। আর পিভিওআই সাধারণত বয়স্ক পাতায় হয় না, এটা সাধারণত এই যে উপরের পাতায় হয়। হ্যাঁ, উপরের পাতায় গুলা এটা পাতাগুলা কুকড়িয়ে যায়। তো এই পিএলআরভি এবং পিভিওআই এটার ক্ষেত্রে আমরা যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে জাপ পোকা দমনের জন্য, দমন করতে হবে। এই জাপ পোকা দমনের জন্য আপনার যে 10 দিন পর পর যে স্প্রেটা বললাম যে এটা একটা ছত্রাক এই কীটনাশক ব্যবহার করতে হবে। ইপিডাক্লোপিড গ্রুপের ওষুধ। তো এই গ্রুপের ওষুধটা দিলে পরে হবে কি যে এই রোগটা অনেকেই মনে করে, যেটা মানে সব চাষীদের ধারণা যে কি বলে এই মোজাইক রোগ হইলে পরে এই আমি ইমিডাক্লোপিড গ্রুপের ওষুধ দিয়ে দেবো আর এই মোজাইক রোগ ভালো হয়ে যাবে। না, কখনোই না। এই মোজাইক রোগ হলে পরে ভালো হওয়ার কোনো পসিবিলিটি নাই, কোনো মতেই ভালো হবে না। কারণ ভাইরাস গঠিত রোগ সাধারণত উদ্ভিদের ক্ষেত্রে যে ওষুধই দেন না কেন কোনো কিছুতেই কাজ হবে না, এটা উঠে ফালাই দিতে হবে। হ্যাঁ, ওকে ফালাই দিতে হবে। আবার তাহলে তাহলে কেন আমরা স্প্রে করতে বলি? স্প্রে করতে বলি এই কারণে যাতে করে একটা থেকে যেন 10টায় না ছড়ায়। অর্থাৎ যার হয়ে গেছে তো হয়েই গেছে, ও যেন ওখান থেকে যেন আর কোনো বা এইটা জাপ পোকার মাধ্যমে যেন আরেকটা গাছে ছড়াই না পড়ে। অর্থাৎ জাপ পোকা এই এই অসুস্থ গাছে কামড় দিবে, কামড় দিয়ে আরো 10টা গাছে কামড় দিবে, 10টা গাছে সেই রোগটা ছড়িয়ে যাবে। তো এইটা এই জন্য জাপ পোকাটা আমাদেরকে জাপ পোকার জন্য ওষুধটা আমাদের দিতে হবে, যাতে করে এই এই অসুস্থ গাছ থেকে যেন অন্য সুস্থ গাছে যেন রোগটা না ছড়ায়। সেক্ষেত্রে যদি আমরা এই গাছটা যদি আমরা তুলে ফেলে দেই, সেইটাই কিন্তু আমাদের জন্য সবচেয়ে বেশি নিরাপদ, যাতে করে অন্য 10টা গাছ যেন নষ্ট না হয়। সেক্ষেত্রে আমরা এই গাছটা তুলে দেওয়ার ক্ষেত্রেও আমরা যদি একটু সাবধানতা অবলম্বন করি, যেমন ধরেন যে আমরা এই গাছটা আমরা তুললাম, এই গাছটা তুলে ফেললাম, তুলে ফেলার ক্ষেত্রে আমার হাতে কিন্তু এই রোগের জীবাণু কিন্তু আমার হাতে লেগে গেল। এই হাত দিয়ে যদি আমি একটা সুস্থ গাছ ধরি তাহলে তাহলে কিন্তু আমি এই পোকার কাজটা আমি নিজেই করে ফেললাম। হ্যাঁ, সে সুস্থ গাছে কিন্তু আমার এই জীবাণুটা ছড়িয়ে দিলাম। সেক্ষেত্রে আপনারা গ্লাভস ইউজ করবেন, করতে পারলে ভালো। এবং এই গাছটা তোলার পরে আপনারা অবশ্যই এটা নিয়ে হাতে নিয়ে ঘুরবেন না, মাঠ দিয়ে ঘুরবেন না। তাহলে কি কি হবে, এই গাছ থেকে আরেকটা গাছের এটা ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আপনি করবেন কি যে আপনার একটা পলিথিন কিংবা একটা বস্তা নিয়ে নেবেন, সেই বস্তার ভিতরে তুলে সঙ্গে সঙ্গে এটা এই বস্তার ভিতরে ঢুকিয়ে ফেলবেন, যাতে করে এটা থেকে অন্য কোনো সুস্থ গাছে এই রোগের জীবাণুটা না ছড়িয়ে পড়ে। আরো কিছু রোগ রয়ে গেছে। এটা হচ্ছে গিয়ে এটা আহ, এটা গাছের রোগ না, এটা হিমাগারের ভিতরে এই রোগটা হয়ে থাকে। কোনো একটা হিমাগারের মধ্যে আলু স্টোর করা হয়েছে, সেই স্টোরেজের মধ্যে যদি অক্সিজেনের ঘাটতি দেখা দেয় তাহলে সাধারণত এই ব্ল্যাক হার্ট রোগটা হয়ে থাকে। ভিতরে আলুটা কালো হয়ে যায়, কালো হয়ে যায়, এটা নষ্ট হয়ে যায়। আর যে হলো হলো হার্ট, এটা অনিয়মিত সেচ দিলে, এর আগেও বলছি যে অনিয়মিত সেচ দিলে, সেচ কম দিলে কিংবা বেশি দিলে কিংবা
যখন দেওয়া দরকার তখন দেন নাই, কিংবা আপনার এই নাইট্রোজেন জাতীয় সার যদি আপনি বেশি দিয়ে থাকেন, সেক্ষেত্রে এই ভিতরে এই আহ, কালো হয়ে যায়, ফাঁপা হয়ে যায়। ফাঁপা হয়ে এটার বাজার মূল্যটা কমে যায়। তো এরপরে আছে হিট ইনজুরি। তো হিট ইনজুরি সাধারণত হয়ে থাকে আপনার যখন নাকি আলুটা তুলে ফেলে যদি রৌদ্র লাগে, হ্যাঁ, যদি রৌদ্র পায়, রৌদ্রের মধ্যে অনেক হিটে করে রাখা হয় কিংবা হিপ করে রাখা হয়, যে আলুগুলা স্তূপ করে অনেক উচ্চতা করে রেখে দেওয়া হয়। অনেক সময় জায়গা থাকে না, যার ফলে অনেক উচ্চতা করে রেখে দেয়, সেক্ষেত্রে কিন্তু ভিতরে প্রচুর হিট হয়। যখন আলুগুলা তোলা হয় তখন কিন্তু তার রেসপিরেশন রেটটা অনেক বেড়ে যায়। রেসপিরেশন রেটটা বেড়ে গেলে ভিতরে কিন্তু ওই বাতাসটা, ওই গরম বাতাসটা সে তখন বের করে দেয়। সেই গরম বাতাসগুলো যখন নাকি একটা হিপ হয়ে থাকে, সে যদি বের হইতে না পারে, বেশি পরিমাণ অনেক উঁচু করে স্তূপ করে রাখা হয়, সেক্ষেত্রে কিন্তু এই ভিতরে এই তাপ পেয়ে এই হিট গুলা হয়। আরেকটা হচ্ছে কি আপনার সূর্যের তাপ যদি সরাসরি আলুর গায়ের মধ্যে পড়ে, তাহলে এরকম ঠুসা হয়ে যায়। হ্যাঁ, ঠুসা হয়ে যায়, এই আলুগুলা নষ্ট হয়ে যায়। পরবর্তীতে কোল্ড স্টোরেজে রাখলে এগুলো নষ্ট হয়ে যাবে। প্রথমে আপনি বুঝতে পারবেন না যে আপনার আলু নষ্ট হচ্ছে, পরবর্তীতে যখন নাকি কোল্ড স্টোরেজে রাখবেন দেখবেন যে আলু সব নষ্ট হয়ে যাচ্ছে। তারপর গ্রেনিং। গ্রেনিং এটা কোনো রোগ না, তবে কথা হচ্ছে যে এটা এই আলুর যখন নাকি আপনার ইয়ের মধ্যে, এটা অনেকেই আপনার সবাই জানেন এটা, যে আপনার ইয়ের মধ্যে ক্ষেতের মধ্যে যখন নাকি আলুটা বের হয়ে থাকে, তখন কিন্তু এই গ্রেনিংটা হয়ে থাকে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যখন এই যে আপনার এই মাটির উপরে যদি কোনো একটা আলু উঠে থাকে, তখন একদিকে হলো গিয়ে গ্রেনিং হবে, আরেকদিকে হচ্ছে গিয়ে এই আলুর মধ্যে এই চোখ, এই চোখের মধ্যে এসে নিয়ে এই সুত্রি পোকা এসে ডিম পারবে। হ্যাঁ, সূত্রী পোকা এসে ডিম পারে, এইটার ভিতরে কিন্তু আলু ইয়ের ভিতরে কিন্তু আপনার ডিমটা ঢুকে যায়। এই ডিমটা ঢুকে ভিতরে কিন্তু পোকা ঢুকে যায়। পরবর্তীতে কাটলে দেখা যাবে যে ভিতরে, উপর দিয়ে কোনো ছিদ্র নাই, কিন্তু ভিতরে কিন্তু আলুর হয়ে গেছে, মানে ভিতর পোকা। যে উপরে কিছুই নাই, কোনো ছিদ্র নাই, কিছু নাই, কিন্তু ভিতরে পোকা ঢুকে আছে। এটা হচ্ছে কি এই সূত্রী পোকার আক্রমণটা যখন নাকি আপনার ক্ষেতের মধ্যে এটা হয়, উপরে উঠে আলু উঠে থাকে, তখন এটার মধ্যে সূত্রী পোকার আক্রমণটা করে এটা ডিম পেড়ে দেয়। তারপর এগুলা আলোচনা করছি। এই যে জাপ পোকা, এই যে জাপ পোকার দেখতে এরকম হয়। সাধারণত এই আলুর পাতার নিচের পৃষ্ঠে এরকম পোকা যদি আপনারা দেখতে পান, তাহলে বুঝবেন যে আপনার ক্ষেতের মধ্যে জাপ পোকার আক্রমণ হয়েছে এবং স্প্রেটা ঠিক মতো করেন নাই। এই পোকার আক্রমণ হইলে অবশ্যই আপনার স্প্রে করতে হবে, যাতে করে এই ভাইরাসের আক্রমণটা আপনার জমিতে না ছড়াই পড়তে পারে। এবং সাধারণত সিম গাছেও এই ধরনের পোকার আক্রমণ দেখা যায়। তারপর কাটই পোকার আক্রমণ তো আমি বলছি, কাটই পোকার আক্রমণের তো আপনার ইয়ের আগে, রোপণের আগে শেষ চাষের সময় যে আপনার ডার্স পান কিংবা অন্য কোনো ইয়ে কি করতে বলছি, সে কিন্তু এই যে এইগুলা কাটই পোকার দ্বারা এই যে কিন্তু মাথা কেটে দেয়, গাছের গোড়া কেটে দেয়, অথবা মাথা কেটে দেয়, অথবা এই যে আলুর ভিতরে যায় না এরকম পোকা, কাটই পোকা গুলা পোকায় খেয়ে থাকে। তারপর শুক্রি পোকার বললাম যে ওই যে আলুর গায়ে উপরে উঠে থাকলে আলুর গায়ের মধ্যে এসে ডিম পারে, এবং ভিতরে কিন্তু এই পোকাগুলোর আক্রমণ হয়। ভিতরে পোকা থাকে, উপরে কিছুই নাই, কিন্তু ভিতরে পোকা। তো এই ক্ষেত্রেও অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এই রোগটা, এই শুটলি পোকা তেমন কিছুই না, কিন্তু কারো কারো ক্ষেত্রে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়ে যায়। এখানে কিছু বালাইনাশকের আপনার এই দেওয়া আছে, চার্ট দেওয়া আছে যে কোনটা কোন ভাবে কতটুকু স্প্রে করবেন। তো আমি এই স্লাইডটা আপনাদের দিয়ে দিব। আমি আপনাদের এই কৃষি ক্লিনিককে আমি দিয়ে দিব, ওনারা হয়তো আপনাদের প্রিন্ট করে দিতে পারবেন। এরপরে আপনার হচ্ছে রোগিং। রোগিং হয়তো অনেকেই জানেন যে অনাকাঙ্ক্ষিত গাছ তুলে ফেলা, যে এই যে আপনার ভাইরাসের আক্রমণ হলো বা একটু ডিফর্ম সাইজের হলো, অন্য টাইপের যে সমস্ত আলু গাছগুলো রয়েছে, সেগুলো আপনারা তুলে ফেলবেন। তুলে ফেলে পরে আপনার গাছ এইগুলার পরিশুদ্ধ হয়ে গেল। আহ, এই যে রোগিং সাধারণত এরকম ভাবে করে, সবাই একসাথে আসে, একসাথে এসে একদিক থেকে পালাক্রমে এসে নিয়ে এটা, যে সমস্ত গাছগুলা খারাপ রয়ে গেছে, অন্যরকম দেখা যাচ্ছে, সেগুলাকে তুলে ফেলা হয়। তো এরপরে পৃথকীকরণ দূরত্ব, এগুলা সাধারণত বীজ আলোর ক্ষেত্রে দরকার হয়, এর ক্ষেত্রে দরকার হয় না। তা এরপরে হচ্ছে কি হামপুলিং। হামপুলিং আপনারা
করার পূর্বে হাম্পলিং অর্থাৎ এই গাছগুলাকে তুলে ফেলা, এই যে গাছগুলাকে তুলে ফেলাকে হাম্পলিং বলা হয়। এটা বাম হাত দিয়ে চেপে ধরবেন, যে ডান হাত দিয়ে তুলে ফেলবেন। অথবা কেউ কেউ এটাকে হাম্প কাটিং করে থাকে, অর্থাৎ মাটি বরাবর এটাকে কেটে গাছগুলোকে সরিয়ে ফেলা হয়। সরিয়ে ফেলে তারপর এটাকে 10 দিন রেখে দিতে হবে। 10 দিন রেখে দিয়ে, মিনিমাম 10 দিন রেখে দিয়ে তারপরে এটাকে ফিল্ড কিউরিং করতে হবে, অর্থাৎ চামড়াটাকে শক্ত করতে হবে। এটা যদি না করে যদি সঙ্গে সঙ্গে আলু তুলে ফেলেন, তাহলে কিন্তু আলুর চামড়া উঠে যাবে। এই চামড়া উঠে গেলে কিন্তু আপনার বাজার মূল্য কমে যাবে, আপনার বীজ হিসাবেও ভালো হবে না, আর খাদ্য হিসাবেও এটা ভালো হবে না। সেক্ষেত্রে আপনার 10 দিন মিনিমাম রাখতে হবে। কোনো কোনো ক্ষেত্রে 15 দিন বা 20 দিনও রাখা লাগতে পারে। সেক্ষেত্রে আপনার মাঠের কন্ডিশনের উপর, মাঠের যদি ভিজা বেশি থাকে সেক্ষেত্রে বেশি দিন রাখতে হবে, যদি শুকনা হয়ে থাকে সেক্ষেত্রে কম দিন রাখতে হবে। তবে 10 দিনের নিচে অবশ্যই না, 10 থেকে 20 দিন রাখতে হয় এই সাধারণত এই গাছগুলো তোলার পরে। রেখে তারপরে কিন্তু আলু তুলতে হবে, এবং আলু তোলার পরে কিন্তু আপনার দেরি করা যাবে না। আপনি যেদিন আলু তুলবেন পুরা কেলটা ফাটিয়ে রাখা যাবে না, ফাটিয়ে রাখলে পরে ওই যে রৌদ্রের তাপ পাবে এবং হিট ইনজুরি হয়ে যাবে। সেক্ষেত্রে একদিক থেকে ফাটাবেন, আরেক দিক থেকে তুলতে থাকবেন। আহ, এবং ওইটা তুলে সঙ্গে সঙ্গে আপনার ছায়াযুক্ত স্থানে নিয়ে যেতে হবে, এক্ষেত্রে রোদ পাওয়া যাবে না। এমনি মাটির নিচে আলো 10 দিন বা 15 দিন বা 20 দিন থাকলেও কোনো অসুবিধা নাই। তবে এই সময় যখন নাকি এই গাছগুলা তুলে ফেলা হয়, গাছগুলা যখন নাকি তুলে ফেলা হয়, তখন কিন্তু সূত্রে পোকার আক্রমণটা কিন্তু হয়ে থাকে। সেক্ষেত্রে দু একটা জায়গায় যদি ওরকম আলো উঠে থাকে, সেক্ষেত্রে কিন্তু সেটা মাটিতে ঢেকে দিতে হবে, খুব ভালো করে এটাকে ঢেকে দিতে হবে, যাতে করে এই সূত্রে পোকা আক্রমণটা না করতে পারে। এবং ওই সময় যদি আপনি একটা কীটনাশক যদি আপনি স্প্রে করে দেন এই ভিলির মধ্যে, সেটা আরো ভালো আপনার ইয়ের সেফটির জন্য। আর এরপরে বীজ সংগ্রহ করবেন। বীজ সংগ্রহ করে আহ, একটু আহ, সকাল এবং বিকেলে আলো তোলা ভালো, দুপুরে রোদ্রের মধ্যে আলো তোলা ঠিক হবে না, আলো তুললে পরে হিট ইনজুরি হতে পারে। আর আলু তোলার পরে করণীয় কি? আলু তোলার পরে এরকম শেডের মধ্যে রাখবেন। শেডের মধ্যে রাখার ক্ষেত্রে আপনাদের কয়েকটা জিনিস আপনাদেরকে খেয়াল করতে হবে। সেটা হচ্ছে যে আপনার এই উপরে টিন দেওয়া যাবে না। উপরে আপনার এই যে ঘরগুলা তৈরি করা হয়, উপরে টিন দেওয়া যাবে না। উপরে অবশ্যই আপনাদের এই যে খড়ের, খড় বা এই সন, এই ধরনের কিছু কিছুটা দিয়ে যদি আপনারা যদি উপরে শেড তৈরি করেন, অথবা ত্রিপল দিয়ে করতে পারেন। তবে পর্যাপ্ত বাতাস যেন চলাচল করে, পর্যাপ্ত বাতাস যেন চলাচল করে, এবং এইটার যে উচ্চতা এটা কিন্তু 3 ফিটের বেশি হওয়া যাবে না। এবং সেক্ষেত্রে আপনার এই যে মাঝে মাঝে দেখেন যে এই যে একটা ঝুড়ির মতো দেখেন, হ্যাঁ, মাঝখানে ঝুড়ি বসাই দিছে, হ্যাঁ, এরকম ঝুড়ি বসাই দিছে যাতে করে ভিতরে বাতাসটা ঢুকতে পারে, বায়ু চলাচল যেন ঠিক মতো করতে পারে। এই বায়ু চলাচল যেন ঠিক মতো করে, এই জন্য এই ধরনের ঝুড়িগুলো আপনারা করে দিতে পারেন। এরপর আপনারা লোক বাছাই করবেন, গ্রেডিং করবেন আপনারা। যেহেতু আপনারা খাবার আলু করবেন, সেক্ষেত্রে আহ, মা- এই যে এ গ্রেড বা বি গ্রেডের বীজ যে ধরনের বাছাই করে গ্রেডিং করে নিয়ে বাজারে নিয়ে গেলে সেক্ষেত্রে আপনার দামটা ভালো পাবেন। আর পরিবহনের ক্ষেত্রে আপনারা অবশ্যই এটা বস্তা ওঠানো নামানোর ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ অনেক আলু রয়ে গেছে খুব নরম আলু, যেমন সানশাইন আলু একটু নরম আলু। তারপরে বললাম ওই যে আপনার কুইনানি, দেখতে কিন্তু অনেক সুন্দর, মানে একদম অনেকেই বলে এটাকে সুন্দরী আলু, অথচ এটা কিন্তু অত্যন্ত নরম আলু। এবং এটা ট্রাকে বহনের ক্ষেত্রে যদি কোনো একটা আহ লেবার যদি একটু জোরে ফেলে দেয়, দেখা যায় মানে সমস্ত আলু ফেটে যায়। এটা কিন্তু এই বিষয়গুলো খেয়াল করতে হবে। এবং তো সেক্ষেত্রে তুষের বস্তা বা ই- হ্যাঁ, তুষের বস্তা কিংবা বালির বস্তা এগুলা রেখে তার উপরে ফেলতে হবে, আর হুক ব্যবহার করা যাবে না। তো মোটামুটি এই ছিল। তো আজকে স্লাইডের এ পর্যন্তই রইলো। এরপরে আপনাদের প্রশ্ন, যদি কারো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। স্যার ওই ব্লিচিং পাউডারটা কি স্যার ওই পানির সাথে মিক্স করে ছড়াই দেবো না ছাইয়ের সাথে মিক্স করে দিব স্যার? ব্লিচিং পাউডার আপনার কোনো কিছুর সাথে মেশানোর দরকার না, ডাইরেক্ট আপনি ছিটিয়ে দিতে পারেন, অথবা কিছুর সাথে মিশিয়ে কিছুর সাথে মেশানোর দরকারই নেই, আসলে ডাইরেক্ট ছিটিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে মাস্ক করে নিতে হবে। জি স্যার, আমি স্যার ওষুধ মরিচ খেতে এর আগে ব্লিচিং পাউডার দিচ্ছি, এটা পানিতে গুলে পরে বাটি দিয়ে
পানিতে না, ছড়াই দিচ্ছেন পানিতে পানিতে গুলে এই কারণে দিতে বলবো না আমি, যে কারণ পানিতে গুলতে গেলেও 15 মিনিট সময় এখানে আপনার ব্যয় হবে মিনিমাম। এই 15 মিনিট সময় কিন্তু আপনার ব্লিচিং পাউডারের অ্যাকশন কিন্তু নষ্ট হয়ে যাবে। এটা মাটিতে যেয়ে নিয়ে যখন নাকি এটা অ্যাকশনটা শুরু হবে, ডাইরেক্ট যখন নাকি মাটির মধ্যে যখন অ্যাকশন হবে, সেটা আপনার জন্য ভালো। ব্লিচিং পাউডারে এমন কোনো পুষ্টি উপাদান নাই যে এটার মধ্যে দিলে পরে মাটির পুষ্টি বেড়ে যাবে। আর ওটার যে অ্যাকশনটা রয়ে গেছে, ব্লিচিং পাউডারের মধ্যে পানি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তার অ্যাকশন শুরু হয়। এই অ্যাকশনটা মাটির মধ্যে করতে হবে। জি আপনি স্যার। পানির মধ্যে যদি দিয়ে দেন, পানি তো অ্যাকশন হয়ে গেল গা, তাহলে আপনার মাটির মধ্যে কি করবে? সে তো কিছুই করবে না। কিছুই করবে না স্যার। ওটা স্যার, ধন্যবাদ স্যার। হ্যাঁ, আরো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, অনেক দীর্ঘ আলোচনা করলাম। অনেক কিছু আমি সংক্ষিপ্ত করে বলছি, যদি আমি একটা স্লাইড ধরতাম আরো 2 ঘন্টা করে আলোচনা করতে পারতাম, অসুবিধা নাই। কিন্তু এতক্ষণ ধৈর্য থাকবে না। আসলে আলু চাষটা আহ, এই আলু চাষ, শুধুমাত্র আলু চাষের উপরে যদি 10 দিন বা 15 দিনের ট্রেনিং নেওয়া হয়, আমার মনে হয় সেটা একদম একটা একটা করে দেখে দেখে দেওয়া যায় যেহেতু। আর জি আপনাদের ব্যক্তিগত ইন্টারেস্ট থাকলে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারেন, কখনো কোনো সমস্যায় পড়লে আমাকে ফোন করতে পারেন, কোনো স্যার। অসুবিধা নেই। কিভাবে স্যার যোগাযোগ করবো স্যার? হ্যাঁ, এই কৃষি ক্লিনিক থেকে আপনার নাম্বারটা নিয়ে নেবেন, আপনার যোগাযোগ করবেন, কোনো অসুবিধা নেই। জি স্যার, ধন্যবাদ স্যার। আরো কারো কোনো প্রশ্ন আছে করতে পারেন, অসুবিধা নেই। স্যার, আলুর বীজটা কোত্থেকে সংগ্রহ করবে? এখন আগাম আলু করতে গেলে বীজটা কিভাবে পেতে পারে? হ্যাঁ, বীজটা কিভাবে পেতে পারেন সেটা হচ্ছে, আমরা বিভিন্ন কোম্পানি রয়ে গেছে, বিএডিসিও আছে। তা সেক্ষেত্রে বিএডিসি তো আসলে নির্দিষ্ট নিয়ম ফলো করে একটা, যখন চাষিরা, সব ধরনের চাষিরা যখন নাকি নিতে আগ্রহী হয়, তখনই আমরা বের করতে পারি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে মনে করেন যে আগাম আলু চাষি আছে ধরেন মাত্র 20 জন। ঠিক আছে, আমার আলু আছে আমার হিমাগার আছে 2000 টন। আমার দৈনিক আলু বের করতে হবে, বা আমার আমার ধরেন যে আমার যদি লেবার লাগাইতে চাই বা করতে চাই, সেক্ষেত্রে আমার দৈনিক মনে করেন যে 50 টন বা 60 টন আলু আমার বের করতে হবে। যদি আমি 60 টন আলু না বের করতে পারি, একদিনে আমি শ্রমিক খাটাইতে পারবো না। তো 60 টন আলু নেওয়ার মতো তোমার লোক নাই। আপনার একজনে নিবে হয়তো 2 টন বা 3 টন নিবে। তো এই 2 টন 2 টন 3 টন তো বের করে আমি দিতে পারি না। তো আমরা চেষ্টা করব এই বছর, আমরা আলুর রেটটা এই কয়েকদিনের মধ্যে আমাদের বিএডিসি আলুর রেট নির্ধারণ হয়ে যাবে। রেট নির্ধারণ হয়ে গেলে আগাম আলুর অনেকেই বুকিং নেওয়া হবে। বুকিং নিলে পরে আমরা গতবার যেমন আমরা অক্টোবরের 20 তারিখের পরে আমরা ডিস্ট্রিবিউশন শুরু করে দিয়েছিলাম। তো এই বছর আশা করতেছি আমরা অক্টোবরের 10 তারিখ বা 15 তারিখের মধ্যে আমরা শুরু করতে পারি কিনা। অর্থাৎ গতবারের চেয়ে আমরা আরো আগে এ, বিক্রি শুরু করে দিতে চাচ্ছি আর কি, মানে বের করতে চাচ্ছি আর কি। বিক্রি শুরু আরো আগে থেকে হবে। বিক্রি শুরু হয়তো কয়েকদিনের মধ্যে রেট হয়ে গেলে তখন থেকে বিক্রি শুরু হয়ে যাবে। তারপর আমরা ডেলিভারিটা আমরা গতবারের চেয়েও আগে দেওয়ার চেষ্টা করব। আর এছাড়াও আপনার অন্যান্য কোম্পানি যারা রয়ে গেছে তাদের কাছ থেকে বীজ সংগ্রহ করতে পারেন, অথবা আগাম আরো যারা যারা চাষ করে আর কি, যারা কমার্শিয়ালি যারা চাষ করে, তাদের জন্য আমার পরামর্শ হলো যে আপনারা আগের বছর আপনার পার্সোনালি আপনারা নিজেরা আলু রাখবেন, নিজেরা নিজেদের কোল্ড স্টোরেজের মধ্যে নিজে রাখবেন, যাতে করে আপনার সময় মতো আপনি যদি বীজ পেয়ে যান। আমার কথা বোঝা গেছে? যে হ্যাঁ স্যার। আপনারা নিজের বীজ নিজে রাখবেন, যাতে করে আপনার এই যে আগাম আলু চাষ করে যারা লাভ লাভ করতে চায়, তারা সাধারণত নিজের বীজটা নিজেই রাখে। নিজেই রাখে নিজের, যাতে করে তার সময় মতো সে যেন পেয়ে যায়। যে কতক্ষণে আমার কাছে যাবেন, আমি আমি দিতে পারবো না, বা আমি কদিন দেরি করলাম, সেক্ষেত্রে তো আপনার লস হয়ে গেল। ধন্যবাদ স্যার। জি স্যার, ধন্যবাদ স্যার আপনাকে এত সুন্দর এত লম্বা সময় ধরে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা সকলেই মনোযোগ দিয়ে ক্লাসটি করেছি। প্রায় 2 ঘন্টা যাবত পার্টিসিপেন্টও আমাদের সকলেই প্রায় উপস্থিত ছিলেন। যারা উপস্থিত ছিলেন সকলকে ধন্যবাদ এত সময় লম্বা সময় ধরে মনোযোগ দিয়ে ক্লাসটি করার জন্য। ধন্যবাদ স্যার। শুভরাত্রি। শুভরাত্রি। সবাইকে ধন্যবাদ। সালাম। ওয়ালাইকুম আসসালাম।